So thank you once again for joining this session. Assalamu alaikum and a very good evening all of you. আমরা গত সেশনে এই ক্লাসটার কমপ্লিট করতে পারিনি। আজকে আমরা উইল ফিনিশ দিস সেশন। বেসিক্যালি দিস ইজ the title of this session is communication skill for finance leader. As I mentioned that I am a finance professional and I can claim that I'm very good at accounting and reporting, IFRS, but আমি নিজে কিন্তু last in fact 5 years আমাদের প্রফেশনালদের স্পেশালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টসে যারা কাজ করি, উই আর ভেরি ইন্ট্রোভার্ট এবং আমাদের বিজনেস কমিউনিকেশন প্রেজেন্টেশন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইবিএ গ্রাজুয়েট যারা মার্কেটিং এ কাজ করে, সেলসে কাজ করে, এইচআর এ কাজ করে, তাদের সাথে একটু দুর্বল। সো স্বাভাবিকভাবেই দুর্বল বলবো না, বলবো একটু পিছিয়ে থাকি আমরা। সো আমি নিজে কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে দিয়েছি, আমি রেগুলার এখন পড়ছি, চেষ্টা করছি বিভিন্ন কোর্সের সাথে থাকা। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে কোর্স করেছি, পরে আমি ইন্টারন্যাশনাল বিজনেস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল বিজনেস থেকে মাস্টার্স করার পরেও আইবিএ তে বিভিন্ন শর্ট কোর্স করেছি, সো দ্যাট আমাদের লার্নিং ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস হবে। ইউ আর ভেরি গুড অ্যাট লেটস সে ট্যাক্সেশন, ইউ আর ভেরি গুড অ্যাট অ্যাকাউন্টিং, ইউ আর ভেরি গুড অ্যাট IFRS, but fact is that you need to expert on the business communication and soft skill. The accounting, the IFRS, IS, taxation, VAT, this is your basically your technical skill. But for if you want to be a CFO, CEO or CXO position, technical skill you have to have, but you need to increase your especially the soft skill, the interpersonal skill, the communication skill, presentation skill. That's why আমি এটা নিয়ে কাজ করছি বলেই আমি কিন্তু এই সেশনে আমি কাজী এম আহমেদ, বাংলাদেশের নাম্বার 1 ট্রেনার, উনি ক্লাস নিবে। এর আগে যিশু তরফদার নিয়েছেন। সো কিন্তু আমি তার ভিতরে আপনাদেরকে, যেহেতু ওনাদের এরিয়া হচ্ছে সেলস, মার্কেটিং, এইচআর, আমি যেহেতু একটু ফাইন্যান্স প্রফেশনাল, আমি বুঝতে পারি যে আসলে আমার এই গত 5 বছরের আন্ডারস্ট্যান্ডিং যে কোথায় আমাদের ল্যাকিং ছিল। দ্যাটস ওয়াই আমি আমার মতো করে এগুলো তৈরি করেছি এবং উইথ দ্য হেল্প অফ এ প্রফেসর সাইফ নোমান খান। আমি বলেছি যে ওনার ট্রেনিং করেছিলাম, এলসিএমসি নামে ফার্স্ট ব্যাচের ছিলাম আমি, লিডারশিপ কমিউনিকেশন। সেইখানের কন্টেন্ট গুলোও কিন্তু আমার এই প্রেজেন্টেশনে আপনারা রিফ্লেকশন দেখবেন। সো আর অলওয়েজ মনে রাখবেন যে কারোর কাছ থেকে কিছু শিখলে এটা অবভিয়াসলি অ্যাকনলেজ করবেন, সো দ্যাট আপনারা কিন্তু আরো ভবিষ্যতে ভালো হবেন। কারণ অ্যাকনলেজ করলে যখন কেউ জানবে যে আপনি তার একটা ট্রেনিং থেকে শিখেছেন, সেটা অ্যাকনলেজ করছেন, উনি কিন্তু দোয়া করবেন এবং অবভিয়াসলি ইট ইজ এ কমন ম্যানার। সো লাস্ট ক্লাসে আমরা ট্রেনিং ভার্সেস এডুকেশন বলছিলাম, যে অবভিয়াসলি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের লিসেনিং ইজ এ ডিসিশন, বাট হিয়ারিং ইজ এ ডিসিশন। হিয়ারিং কিন্তু কান খোলা থাকলে, জেগে থাকলে শব্দ যাবেই। ইভেন ঘুমের ভিতরেও আমরা সাবকনশিয়াস মাইন্ড থেকে বিভিন্ন শব্দ শুনতে পারি, বাট আমরা যখন খুব মাইনরলি কিছু শুনি, দিস ইজ কল্ড লিসেনিং। সিমিলারলি এডুকেশন ইজ ম্যান্ডেটরি, বাট লার্নিং ইজ অপশনাল। ইউ নিড টু লার্ন, বিকজ দেখেন বিবিএ, এমবিএ, সিএমএ করে একটা পর্যায়ে এসে আজকে আপনারা যে কোর্সটা করছেন, দিস ইজ বেসিকলি, যদিও আমরা বাংলাদেশ গভর্নমেন্টের যে গেজেট ডিভিশন থেকে আমরা পেইড গেজেট বের করেছি আমাদের সিএফও কোর্সের যারা ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ বেরিয়েছে, আমরা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সঙ্গে আছি, আমরা আরো প্রাইভেট ইউনিভার্সিটি স্পেশালি ইউআইইউ, ড্যাফোডিল, ওদের সাথে কথা বলছি যে আমাদের কিভাবে আরো টুইনিং প্রোগ্রামে আনতে পারি। ইন্টারন্যাশনাল কোনো ডিগ্রির সাথে আপনারা যদি আরো গ্রো করেন, আমাদের নাম্বার অফ কোয়ালিফাইড গ্রো করে, তাহলে একটা বার্গেন জায়গায় আসবো যে কিভাবে আমরা টিউনিং করব। বাট দিস ইজ নট এ সার্টিফিকেট বেসড কোর্স, ইট ইজ এ টেকনিক্যাল এবং নলেজ বেসড কোর্স। সার্টিফিকেটের ভ্যালু অবভিয়াসলি থাকবে, বাট আমাদের প্রাইমারি লক্ষ্য হাউ উই ক্যান ইমপ্রুভ আওয়ার স্কিলস। সো দ্যাটস ওয়াই ইটস এ পিওরলি ক্লাসিক এক্সাম্পল যে আজকে রাত 8টায় আপনারা কষ্ট করে আমার ক্লাসে জয়েন করেছেন। সো ট্রেনার্স এন্ড টিচার ক্যান অনলি ওপেন দ্য ডোর, ইউ এন্টার ইয়োরসেলফ, আপনাকে নিজেকে ঢুকতে হবে। আর হোয়াই ডু উই কমিউনিকেট, এই কোশ্চেনটাও গত ক্লাসে করেছিলাম, বিকজ আই ওয়ান্ট সামথিং। এবং কারোর কাছ থেকে কিছু নিতে গেলে, ইফ আই ওয়ান্ট সামথিং ফ্রম সামওয়ান, if I want to get it, I need to convince him, I need to communicate him, I need to, sometimes it's called persuade him. It is persuasion is also a skill. Persuasion is a very good skill. Negotiation is a skill. এই জিনিসগুলো আমাদের ঘাটতি থাকে। ইনফ্যাক্ট আজ থেকে 10, 12, 15 বছর আগে আমারও ঘাটতি ছিল। আই এম এ ফাইন্যান্স প্রফেশনাল, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ 18 years, বাট লাস্ট 5 years আমার কিন্তু একটা ড্রাস্টিক একটা চেঞ্জ আসছে মাইন্ডসেট হবে। আমি কিন্তু এখন অন্যভাবে দেখার চেষ্টা করি, যেটি আপনারা আমার মতো এত ঠেকে যাতে না হয়, আমি আগের থেকে আপনাদের সতর্ক করার জন্য এই ক্লাসগুলো নিচ্ছি। সো ওয়াই মানে অ্যান্সার, ওয়াই কমিউনিকেশন? ইয়েস,
আপনারা ইউ নিড টু গেট মোর ইয়েস। ওয়াই উই কমিউনিকেট? বিকজ উই ওয়ান্ট সামথিং, এবং এই ওয়ানটা হচ্ছে ইয়েস। আমরা জব গেলে জব থেকে নেওয়া। সো ইনক্রিজ অফ নাম্বার অফ ইয়েস ইন ইয়ার লাইফ। আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট টু গেট এ জব, যদি ইয়েস হয় দিস ইজ ইয়েস। আপনি যখন ভালো কাজ করেন, কমিউনিকেশন করেন, তখন কিন্তু আপনাকে প্রমোশন, ইট ইজ এ ইয়েস। আপনি যদি কারোর কাছে প্রোডাক্ট সেল করতে চান, ইফ ইউ মেক এনি কমিউনিকেশন টু সেল ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস, if you make him convinced that your product and service is good and fair enough to provide it to him and her or her, এবং তারা যখন এটা নিবে তখন কিন্তু দিস ইজ এ ইয়েস। সো ফান্ডামেন্টাল এই জায়গাগুলো, এইটা আসলে যত কমিউনিকেশন, যত লার্নিং, সব জায়গা থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট যে কিছু ফান্ডামেন্টাল আছে। এই ফান্ডামেন্টালটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইউ কমিউনিকেট বিকজ ইউ ওয়ান্ট সামথিং, and that something is the receivers and audience. এটা কার কাছে আছে? এই সামথিং ইজ উইথ দ্য রিসিভার অডিয়েন্স। সো আপনার রেসপন্সিবিলিটি যে আপনি যা চাচ্ছেন এই চাওয়াটা যেন রিসিভার অডিয়েন্স বুঝে। আমি জব ইন্টারভিউতে গেলাম, জব ইন্টারভিউতে আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাইসেলফ, বাট আমি ক্লিয়ারলি কথা বলতে পারছি না। আমি আপনাদেরকে আগের দিন একটা সিম্পল ফরম্যাটে আপনাদের কিছু মানে 4-5 লাইনে আপনাদের ইন্টারাকশন দেখিয়েছিলাম। আমার রিজিউমি, আমি শর্ট রিজিউমি উইদিন 3-4 মিনিটসে কিভাবে তৈরি করেছি, এবং সেটার অডিও রেকর্ডটা আপনাদেরকে আমি দিব, এবং ভিডিও এই রাইট আপটা আপনাকে দিব। আমি রিকোয়েস্ট করবো পরের যেটা হবে নেক্সটে আপনারা আরো ডিটেইল করে, প্রথম তো একদম বেসিক লেভেলে আলাপ করেছেন যে ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি, আপনার গোল কি, আপনার এডুকেশন কি, বেসিক, আপনার এজ কত, এইটুকুই। কিন্তু এর বাইরেও কিন্তু ইউর রিজিউমি আপনার হচ্ছে 3-4 মিনিটে বলার একটা এক্সপিরিয়েন্স আছে। আগের টাইম বলেছিলাম হচ্ছে এলিভেটর পিচ, বাট এলিভেটর পিচের বাইরে যে আরেকটু এলাবোরেট 3-4 মিনিটে নিজেকে ডিসক্রাইব করা, এটা একটা টেকনিক আছে। আমি আমারটাই শেয়ার করবো সো দ্যাট ইউ ক্যান কপি করার ভিতরে কোনো ক্ষতির কিছু নাই, কিন্তু এটাকে অবভিয়াসলি কাস্টমাইজেশন করতে হবে। সো আই ডু কমিউনিকেট, আমরা অডিয়েন্সের কাছে আমাদের ইয়েস আছে, সেই ইয়েসটা আমাদেরকে পেতে হবে। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার, একটু স্যার প্লিজ। গত ক্লাসে যেমন স্যার আপনি যেমন স্যার হচ্ছে স্যার আমরা কিভাবে নিজেদেরকে শর্টে স্যার এলিভেটর পিচ যেভাবে দিব স্যার, আপনি একটা ফরম্যাট দিয়েছিলেন, রাইট? ঠিক স্যার। আমাদের সমস্ত বেশিরভাগ ফ্রেশারদের ক্ষেত্রে স্যার ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে স্যার মানে কোশ্চেন গুলো করে ঠিক আছে, মানে কিভাবে স্যার আমরা অ্যান্সার করবো এরকম যদি স্যার একটা ফরম্যাট দিতেন স্যার, আমাদের জন্য মনে হচ্ছে আর একটু ভালো হতো স্যার, বিশেষ করে ফ্রেশারদের জন্য স্যার। ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে, অনেক কথা বলছেন, প্রয়োজনে অনেক আমি হচ্ছে যে কি কোশ্চেন করব বা ইন্টারভিউ বোর্ডে, যেমন আমি ওই যে একটু আগে সাইদুর ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে আমরা ওই টিসল বাংলাদেশ নামে আরেকটা অর্গানাইজেশন আছে যারা বিজনেস কমিউনিকেশনের জন্য কাজ করে, তাদের সাথে আমি একটা ইন্টারভিউ সেশন করব। সো মানে আমি ট্রেনিং করাবো, আমার সাথে আরো কিছু লোক থাকবে। আমি চেষ্টা করবো আপনাদের এই ব্যাচের থেকে কয়েকজনকে মকে নিতে। তার আগে যেটা করব যে আপনারা আসলে বেসিকলি ফ্রেশারদের নিব 2-3 জন, এক্সপিরিয়েন্স নিব এবং সিনিয়র। সো কি কি কোশ্চেন হয় এবং সেগুলো কি অ্যান্সার হয়, এগুলো আমরা আগে একটা ড্রাফট করব, আপনাদের দিব। আপনারা খুব স্মার্টলি উইথ এ রাইট প্রোনাউন্সিয়েশন যতটুকু সম্ভব করে দেন ইফ ইউ মক উইথ মি অ্যান্ড দেন উই উইল রেকর্ড দিস। আমাদের একটা ফুল স্টুডিও আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে উইথ 4K ক্যামেরা এবং সব ফ্যাসিলিটিস আমার কাছে আছে। এখন যদিও অনলাইনে ম্যাক্সিমাম ক্লাস নেই, বাট ফিজিক্যালি এটা আছে। সো উই ওয়ান্ট, এটা আমার একটা বড় ড্রিম হয়ে যাবে যদিও, তারপর চেষ্টা করব যে আমাদের একটা মক ইন্টারভিউ সেশন কেমন হয় সেটা রেকর্ড করে যদি আপনি এখানে মডেল হইতে পারেন, ইফ ইউ আর দ্য পার্টিসিপেন্ট, তাহলে তো নিজেরটা ঠিক হবে আর হাজার লোককে উপকার করতে পারবেন। সো ইটস এ গুড আইডিয়া। আমি লুইনকে বলবো নোট রাখতে, আমি নিজেও রাখবো, এটা একটা প্ল্যান থাকবে। বাট ইট ইজ এ ভেরি টাফ জব, অত সহজ না। ধরেন আমি যখন আপনাকে এটা তৈরি করব, বারবার সেশন করতে হবে, নিজের যতটা হয় অন্য করলে অতটা হয় না। বাট আই উইল ট্রাই যে একটা একদম ফ্রেশার, একটা মিড লেভেল এবং একটা মোটামুটি টপ লেভেল লাইক যে এজিএম ডিজিএম বা এই পর্যায়ে। সো এনিওয়ে, এটা আমরা মাথায় রাখলাম। থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। টু এনশিওর টু গেট জি to ensure you get what you want, you must avoid the multiplicity of meaning. মানে কিভাবে করবে মিনিংটা, এটা হচ্ছে ধরেন লেটস সে আপনি এমন ভাবে অ্যান্সার করলেন, এই অ্যান্সারটা দুই ভাবেই মিনিং বোঝা যাবে, ক্লিয়ার না। লেটস সে আমি একটা উদাহরণ দিই, যেমন আপনাকে এখানে একটা ছোট্ট গল্প বলি, সেটা হচ্ছে গল্পটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটি হচ্ছে একটা অফিসের বস হচ্ছে, বসের কাছে এক ভদ্রলোক তার 2 ছেলেকে পাঠিয়েছে জবের জন্য। তো অফিসের 2টো পজিশন খালি ছিল, সো স্বাভাবিকভাবে ওই ভদ্রলোকের 2 ছেলেকেই ওই অফিসে নেওয়া হয়েছে।
সো এভাবে 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে। কিছুদিন পরে দেখা গেল যে দুই ভাই, বোথ আর মানে বোথ আর ব্রাদার, বাট ইয়াঙ্গার যে ব্রাদার সে হচ্ছে ম্যানেজার হয়ে গেছে, আর সিনিয়র জন এখনো এক্সিকিউটিভ আছে। সো অনেক বছর পরে বাবা যখন বললো যে ঠিক আছে আমি দুজনকে পাঠিয়েছিলাম বা দুজনই এক জায়গায় জব করছে, সো মানে কেন এরকম ডিসক্রিমিনেশন হইলো? আমার তো মনে হয় যে আমার বড় ছেলেকে আরো আগে প্রমোশন পাওয়া উচিত ছিল, যেহেতু সে বড়, স্বাভাবিকভাবে সে ভালো কাজ পারবে। সো ওয়ান ফাইন মর্নিং ওই মানে ছেলের বাবা একদিন অফিসে আসছে, এসে জিজ্ঞেস করছে যে আমার ছেলেদের এরকম দুজনেই এখানে জব করে, দুজনে একই সাথে জয়েন করেছিল একই স্যালারিতে, বাট একজন হয়তো এখন 30,000 টাকা স্যালারি আছে, আরেকজনের 60,000 টাকা হয়ে গেছে, একজন এখনো সিনিয়র এক্সিকিউটিভ, একজন ম্যানেজার হয়ে গেছে। তখন উনি একটু চিন্তা করে বললো, লেট মি এক্সপ্লেইন ইট, আপনি বসেন আমি দেখি। তো বাবাকে বসার পাশের রুমে বসিয়ে, মানে যেখান থেকে শব্দ শোনা যায় দেখা যায় এরকম জায়গায় বসিয়ে দুই ছেলেকে ডেকে বলছে যে আসলে আমাদের রেস্টুরেন্ট বিজনেসের জন্য কিছু ওয়াটারমেলন লাগবে, সো লেট হ্যাভ এ চেক যে কেমন ধরনের, এখন তো সিজন নেই, ওয়াটারমেলনের সংখ্যা খুব কম, সো লেট ফাইন্ড আউট অ্যান্ড মানে ফিক্স দা যে আমাদের রেস্টুরেন্টের জন্য কিছু ওয়াটারমেলন লাগবে। সো বড় ছেলেকে পাঠানো হয়েছে প্রথমে। হ্যাঁ, বড় ছেলেকে প্রথম বলা হয়েছে একই কথা, বড় ছেলে চলে গেছে, যে এসে ঘুরে এসে কয়েক ঘন্টা পরে এসে বসকে বলছে, বস বলছে তুমি কি খোঁজ নিয়েছো? বলছে হ্যাঁ আমি খোঁজ নিয়েছি, আপনার ওয়াটারমেলন এখন বাজারে পাওয়া যায়, হ্যাঁ তো মোটামুটি আম, আম, খুব বেশি নাই, বাট 2-3 জন যারা আছে, যারা ভেন্ডর আছে তাদের কাছে এটা পাওয়া যায়। সো গুড, ওয়েল এনাফ, থ্যাংক ইউ বলে ছেড়ে দিছে। এরপরে ছোট ভাইকে ডেকেছে, ছোট ভাইকে ডাকার পরে একই কথা বাবার সামনে ছোট ছেলেকে বস ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি আমাদের রেস্টুরেন্ট বিজনেসের জন্য কিছু ওয়াটারমেলন লাগবে। তো ও গেছে, যাওয়ার পরে সে হচ্ছে ফিরে আসছে যথারীতি 3-4 ঘন্টা পরে। তখন এসে বস বলছে যে তুমি কি খবর নিলা? বললো যে স্যার আমাদের এই এখনকার ঢাকা শহরে মোট 5 জায়গায় ওয়াটারমেলন সেল হয়, তার অ্যাভারেজে মানে আমি যেটা দেখলাম যে 2 কেজি থেকে 5 কেজি পর্যন্ত হয়, এবং এখানে প্রাইস হচ্ছে যদি 5 কেজির এত প্রাইস, 2 কেজি এত প্রাইস, আমরা যদি এটাকে এভাবে একদম সলিড ভাবে আনি, কেটে না আনি, তাহলে প্রাইস পড়বে এত টাকা, আর স্লাইস করে যদি চেক করে আনি তাহলে প্রাইস পড়বে হচ্ছে আর একটু বেশি। আর আমাদের কি হচ্ছে যে আমরা মানে আমাদের রেস্টুরেন্ট গুলোর যে ক্যাপাসিটি আছে তাতে আমার মনে হয়েছে যে প্রতি মাসে লেটসে 50টা করে লাগবে, এবং 50টার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এত টাকা, আমি মোটামুটি নেগোশিয়েট করে আসছি। এবং এই রিলেটেড আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, আপনার প্রাইস নেগোসিয়েশন কি করলাম, ক্রেডিট টার্ম কি হবে, কয়দিন পরে টাকা দিব, ডেলিভারি কি আমরা করব নাকি আমরা নিয়ে আসবো নাকি সে ডেলিভারি করবে, এইসব টার্ম নিয়ে আমি এই দুটো আমি আসার পথে গাড়িতে বসে এই দুটো স্লাইড তৈরি করেছি, দিস ইজ অল ইনফরমেশন। তখন দুজন ছেলেকে ছেড়ে দিয়ে বাবাকে বলছে, নাও ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউর elder son is getting almost double of your younger son is getting almost double salary of your elder one, and obviously the younger one is manager, and why the other one, that is the elder one, is still in a position of senior executive. So তখন বাবা বলে, I can understand fully, thank you for your explanation, চলে যায়। সো বিষয়টা আমি আমার গল্পটা থেকে কি কোনো মেসেজ পেয়েছেন আপনারা? কাইন্ডলি কেউ যদি বলতেন। we get a clear message, রাইট। সো আসলে হচ্ছে কি, আমরা আমাদের অফিসে দেখেন, আজকে আপনারা ম্যানেজার হিসেবে অনেকে কাজ করেন, সিনিয়র ম্যানেজার আছেন, কোন এক্সিকিউটিভটাকে আপনারা পছন্দ করেন? যে এক্সিকিউটিভটা আপনি একটা কাজ বুঝিয়ে কোশ্চেন করে বুঝে নেয়, বুঝে নেওয়ার পরে তারা কিন্তু ডেলিভারি ঠিকই করে এবং প্রপারলি করে, তাকেই খুশি হন, কারণ আপনার কাজ যে কমায়। আমি দেখেন, আমি প্রায় 17 বছর ধরে যে কাজ করলাম, প্রথম যে একটা অর্গানাইজেশনে বাদ দেই, এরপর 3টা অর্গানাইজেশন যদি বলি, এই 3 অর্গানাইজেশনে আসলে অনেক কাজ নিজের থেকে নিয়েছি, অনেক কাজ নিজের কন্ট্রোলে নিয়েছি, ওনারদেরকে স্পেশালি ম্যানেজিং ডিরেক্টরকে অনেক কাজ থেকে রিলিভ করেছি, ফলে যেটা হয়েছে আমার জব থেকে বেরোয় আসা খুবই কঠিন ছিল। দ্যাটস ওয়াই টু আমাকে এখানে রাখার জন্য আমাকে কিন্তু আমাদের একটা আইটি ফার্ম করা হয়েছে, কিছু শেয়ার হোল্ডিং দিয়ে গ্রুপের সাথে অ্যাটাচমেন্ট রাখা, যেহেতু আই হ্যাভ স্টার্টেড মাই ওন সিএ ফার্ম, সো আই ক্যান নট কন্টিনিউ জব এজ এ ফুল টাইমার। দ্যাটস ওয়াই কিন্তু এত মেকানিজম করা হয়েছে সো দ্যাট আই উইল কন্টিনিউ উইথ দেম। সো এখানে আমি আমার এক্সাম্পলটা বারবার বলা ঠিক হচ্ছে না, বাট আমি পার্সোনালি বিলিভ করি সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কাজ করবেন তখন
আপনাকে চিন্তা করা যাবে না দিস ইজ এ পেইড জব, আমি টাকা পাচ্ছি তাই কাজ করছি। আপনি যদি ফিল করেন দিস ইজ মাই জব, মাই হোম, মাই অফিস, মাই বিজনেস, তাহলে একরকম হবে। তখন দেখবেন যে আসলে ডিসিশন মেকিংটা অনেক চমৎকার হচ্ছে। মেবি ভুল হতে পারে, আপনি ডিসিশনে তো ভুল হবেই। সো আপনি ভুল না করলে শিখবেন কি করে? সো এই যে কমিউনিকেশন ওই এখানে ওই একই গল্প যেটা বললাম, সেই একই গল্প কিন্তু আমরা দেখেছি যে হীরক রাজার দেশে গল্প আছে, যে আমাদের সেই গোপাল ভাঁড়কে বলা হয়েছে যে পাশের বাসায় অন্যদেরকে বলা হয়েছে পাশের বাসায় ছাগলের বাচ্চা হয়েছে কয়টা, বললো যে দুটা। পরের জন বলতেছে যে কি কালার, বলে আসছে কি কালার। সো যখন গোপাল ভাঁড়কে বলা হয়েছে তখন বলছে দুটো বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একটা গায়ের রং এটা, একটা এরকম, এই ডিটেলটা নিয়ে আসছে। সো we should be very clear, loud এবং specific in our communication. তারপর হচ্ছে you must ensure the receiver's understanding that you want to be. আপনি কি চাচ্ছেন, রিসিভারের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট, বিকজ ওনার সাথে তো আপনার কাজ, যার সাথে আপনার কাজ তারকে বোঝা এবং তাকে আপনাকে তার কাছে বুঝতে, সে যেন আপনাকে বুঝতে পারে এবং আপনি যদি তাকে বুঝতে পারেন, এই বোথ রেসপন্সিবিলিটি আপনার কাছে, বিকজ ইউ আর দ্য কমিউনিকেটর। আপনি তার কাছে কিছু একটা আছে, তার কাছে সেল করবেন, তার কাছে জব আছে, তার কাছে প্রমোশন আছে, তার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, এনিথিং এভরিথিং ইজ লাই উইথ দ্য অডিয়েন্স, এন্ড you are the person who presenting or who communicating. So it is your responsibility to make them proper understanding. So you must ensure the receivers create the meaning of you want. দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট যে আসলে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা রবি সম্ভবত একটা অ্যাড দিত যে হাঁস কিনতে পাঠায়, মনে না হাঁস, হ্যাঁ মনে আছে আপনার, একটা বাঁশ কিনে চলে আসে। জি স্যার। হ্যাঁ। তো এখন যাকে আপনি বললেন যে হাঁস কিনতে যাও, এখন উনি যদি বাঁশ শুনে, তাহলে ধরেন আপনার বাসায় আপনার ওয়াইফ এখন রান্না করবে, বাসায় গেস্ট আসছে, গেস্ট আসার পরে আপনার ড্রাইভার অথবা আপনার কাজের ছেলেটাকে অথবা কাজের মহিলাকে আপনি বললেন যে বাজার থেকে যে একটা হাঁস নিয়ে আসো। এখন সে বাঁশ তো আর আশেপাশে পাওয়া যাবে না, সে 4-5 ঘন্টা ঘুরে একটা বাঁশ নিয়ে বাসায় চলে আসে, ততক্ষণে রান্নার টাইম ওভার। এখন আপনি বাঁশ ফেরত দিয়ে হাঁস আনতে আনতে লাইফ শেষ। সো এই যে কমিউনিকেশনের গ্যাপ হলো, এটা কিন্তু ওই ড্রাইভার অথবা ওই আপনার সাপোর্ট স্টাফ অথবা আপনার বাসার যে যিনি আপনাকে মানে হাউসকিপিং হেল্প করে উনি, এদের দোষ না। দোষ হচ্ছে এখন নিয়মটা কি, নিয়ম হচ্ছে যে আপনি রিপিট করান। আমি যখন আগে এই ভুলগুলো প্রচুর করতাম, আমি 2-3টা অফিসে বসি, আমি আমার ফার্মে সেগুনবাগিচা সিটি সেন্টার একটা অফিস আছে, তো বিভিন্ন জায়গায় যাই, মিটিং এ যাই। সো ধরেন আমি মিটিং এ অন্য একটা গাড়ি নিয়ে গেছি, আমার ড্রাইভারকে বললাম যে ভাই তুমি অফিসে আসো। সো সে যদি কোশ্চেন না করে, আমার কোশ্চেন করা হচ্ছে তুমি কোন অফিসে আসো, তুমি কি সিটি সেন্টারে আসবা নাকি সেগুনবাগিচা আসবা নাকি উত্তরার কোন অফিসে আসবা, আমার ক্লায়েন্ট অফিস। সো আই নিড টু এক্সপ্লেন। ধরেন আমি ধরে নিছি যে আমি বললাম যে অফিসে আসো, আমি নামবো, ও গাড়ি নিয়ে চলে যে সিটি সেন্টারে বসে আসছে, আপনি বসে আছেন মনে করেন সেগুনবাগিচা অফিস, আপনার ইমার্জেন্সি বেরোতে হবে। সো ওই সিটি সেন্টার থেকে সেগুনবাগিচা আসতে আর আধা ঘন্টা লেগে যাবে। সো এই যে পেইনটা, এই যে অস্থিরতা, এটার জন্য আমি দায়ী, ড্রাইভার দায়ী না, আমার যে সাপোর্ট স্টাফ দায়ী না। সো আমাদের অলওয়েজ কিন্তু ক্লিয়ার করতে হবে, এনশিওর করতে হবে, ফিডব্যাক নিতে হবে। তারপর হচ্ছে আমি কিন্তু খুব ইজি করে কথাগুলো বলছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এভাবে বুঝেন। তারপর হচ্ছে হাউ, আচ্ছা ম্যাচ ইওর মেসেজ উইথ দ্য মেন্টাল ফিল্টার অফ দ্য অডিয়েন্স। এই জায়গাটা, এই যে মেন্টাল ফিল্টার, আচ্ছা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা কিন্তু লেসিকারের বই প্লাস সারা ওয়ার্ল্ডে যত বিজনেস কমিউনিকেশনের বই আছে তার থেকে প্রুভেন সায়েন্স। এখানে কিন্তু একটুকু আর্টস নাই, মানে কোনো গালগপ্প নাই, আমার বানানো না, যা আছে ইউ ক্যান চেক যে দ্যাট ইজ দ্য ট্রু। হয়তো আমি এই বিষয় এক্সপার্ট না, বাট অনেকবার পড়িয়েছি, নিজে একাধিকবার ক্লাস করেছি, জিনিসটা আমি জানি, আপনাদের শেয়ার করছি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট যেখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাম্বিগিটি নেই, আপনি ট্রাস্ট করে চোখ বুঝে বিশ্বাস করতে পারেন যে এটা পৃথিবীর কন্টেম্পোরারি বিজনেস কমিউনিকেশনের সলিড লার্নিং। এখানে একটা টার্ম আমি বলেছি যে ম্যাচ ইওর মেসেজ উইথ দ্য মেন্টাল ফিল্টার অফ ইওর অডিয়েন্স। সো এই কথাটা কেউ বলতে পারবেন যে মেন্টাল ফিল্টার অফ ইওর অডিয়েন্স, এটা মানে কি বলেন তো? একটা এক্সাম্পল কেউ দেন তো, কি এখানে বোঝা যায়? কেউ কি বলবেন? এটা হচ্ছে স্যার মেন্টাল ফিল্টার, দ্যাট মিনস আমরা যে স্যার যার জন্য যে ইনফরমেশনটা দরকার, হ্যাঁ তাকে সেই ইনফরমেশনটাই দিতে হবে। যেমন আমি যদি স্যার পাগলকে কোনো ইনফরমেশন দিই, সেটা তো আর তার কাজে লাগবে না।
মানে এখন অনেকটা কাছাকাছি গেছে, বাট আমি স্যার বলতেছি স্যার, আমি একটু বলি স্যার। মেসেজটা হইলো স্যার, মেসেজটা যখন যে কোনো মেসেজ যখন সে শুনে তার মধ্যে একটা ইমেজিনারি সিস্টেম এবং ওইভাবে সে কাজ করতে চায়। এখন মেসেজটা কিভাবে আসবে, মোটিভেশন অথবা হালকা অথবা স্পষ্ট। তো মেসেজটা ক্লিয়ার যদি শুনে সে আরো ক্লিয়ারলি সে কাজ করবে, কিন্তু যদি ক্লিয়ারলি না হয় দোনো মনে থাকে তাহলে কিন্তু সে ক্লিয়ারলি সে অ্যাক্টিভেট হবে না। ওকে ওকে স্যার আমি কিছু বলতে চাই স্যার। বলেন প্লিজ স্যার। ফিল্টারিং মানে হলো স্যার আমি যে স্যার স্পিচটা দিব বা কমিউনিকেশনটা করবো স্যার, এখন লুকটা স্যার মানে লুকটা স্যার কোন ধরনের স্যার, মানে স্যার কোন টাইপের লোকজন স্যার ওইখানে ধরতে পারেন। আমি যখন একটা মানে স্যার স্কুলে যখন স্যার ভাষণ দিব তখন তো বলবো স্যার স্কুল স্টুডেন্ট, যখন স্যার আমি একটা বড় অর্গানাইজেশন দিব তখন সিএ থাকবে, অনেক স্যার রেপুটেশন মানে স্যার পিপল থাকবে, মানে স্যার তাদের সম্বন্ধে আগে স্যার একটা স্টাডি করা দরকার কি স্যার, এরকম কিছু স্যার। আপনারা প্রত্যেকেই, আমার একটা সুবিধা হচ্ছে যে আমি আসলে খুব পজিটিভ মেন্টালিটি মানুষ, তো আপনারা যেটা বলছেন প্রত্যেকেই রাইট বলেছেন, এটা কোনো রং নাই। বাট আমি এই জন্যই কাউকে আপফ্রন্ট, অনেকে দেখবেন যে কাছাকাছি অ্যান্সার রিজেক্ট করে দেয়। আমি যেটা বুঝি আপনারা সবাই সেন্সে গেছেন, বাট একটু ক্লিয়ার করি বিষয়টা এরকম। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে। ধরেন আজকে সন্ধ্যায় যেটা কাজ হয়েছে, আমাদের সিএ ফার্মের এখন 4টা ক্লায়েন্ট চলে। তো একটা ক্লায়েন্টের খুব ইম্পর্টেন্ট আমাদের ম্যানেজার, তাকে আমি ফোন দিলাম একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে, একটা গ্রুপ অফ কোম্পানিজের কাজ করছিলাম, ওটা রিপোর্ট ফাইনাল করতে হবে। তো আমি যখন কথা বললাম তখন আমার কাছে কেন জানি মনে হলো যে তার ইন্টারনেটের কানেক্টিভিটিতে সমস্যা আছে, অথবা সে কোনো একটা মানে জায়গা আছে যেখানে শব্দ শোনা যাচ্ছে না। সে কথা বলছে, আমিও কথা বলছি। পরে দেখলাম যে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ দিব, সেটি কিন্তু সে ওই সময় রিসিভ করতে পারবে না। পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় আছেন, তো সে বললো স্যার আমি একটু হসপিটালে আছি। এটা ধরেন আজকে 5:30টার সময়। তখন আমি তাকে বললাম যে আপনি ফ্রি হয়ে যখন হসপিটাল থেকে বাসায় যাবেন এবং যখন আপনার আপনার লাইনে এই মোবাইলে কানেক্টিভিটি ওকে থাকবে এবং আপনি ফ্রি থাকবেন তখন ফোন করেন, আই উইল কমিউনিকেট। এখন ধরেন যে আমি বললাম যে কালকে সকালে এই রিপোর্টটা পাঠাতে হবে, সে আছে হসপিটালে। তার মেন্টাল ফিলটা সে কোন জায়গায় আছে, তার ওয়াইফ কি নিয়ে হসপিটালে, নিজে অসুস্থ নাকি মাকে অসুস্থ, আমি কিছুই শুনলাম না, কিছুই বুঝলাম না। আমার দরকার যে কালকে রিপোর্ট লাগবে, আমি অস্থির হয়ে বললাম যে কালকে রিপোর্ট লাগবে। ও ধরেন প্রথমত হচ্ছে মেন্টাল ফিল্টারের জায়গায় নাই, ও এটা বুঝতে পারেনি, ও এটাকে পুরোটা কমিউনিকেট শুনে নাই। প্লাস ধরেন সে একটা খুব চিন্তা আছে, তার মা অসুস্থ, তো সেখানে কিন্তু এটা হবে না। তো আমি যখন বললাম তখন আমি কি করলাম, আমি আবার যে রাতে একটা রিমাইন্ডার দিয়ে রেখেছি যে আই নিড টু কল দিস পারসন, লেটস সে মিস্টার ইউসুফ। কেন আমি রিমাইন্ডার দিয়েছি, যে যদি সে হসপিটাল থাকে, কোনো ইস্যু থাকে, প্রবলেম থাকে, এখন তো সে কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, রাতে তাকে আমি যদি সে ফোন করে ভালো, না হলে আমি 9:30টার সময় তাকে একটা ফোন দিব। ফোন দিয়ে প্রথমে তার খোঁজ খবর নিব, কি অবস্থা, ভালো মন্দ, এটা আগে বুঝবো। যদি বুঝি যে না এই তার মেন্টাল কন্ডিশনটা এমন আছে যে সে হয়তো তার মা খুবই অসুস্থ, হয়তো হসপিটালাইজ, তাহলে তো এই কথা বলে তার লাভ নেই। তখন আমাকে চিন্তা করতে হবে যে ভাই আপনি ঠিক আছে, আপনি টেক কেয়ার অফ ইউর মাদার, আপনি হসপিটালে থাকেন। ওই ক্লায়েন্টের ব্যাপারে একটু কথা বলছিলাম, আপনার সেকেন্ড ম্যানের সাথে আমি কথা বলে কাজটা উঠাই নিয়ে আসি। এই যে আমার আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এখন ধরেন আমি মিস্টার ইউসুফকে বলতাম সে হসপিটালে, আজকে রাতে হসপিটালেই থাকতে হবে, তার নেটওয়ার্কের সমস্যা, হয়তো লিফটে আছে অথবা এমন জায়গায় আছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আমি বললাম কেমন আছেন, হ্যাঁ ভালো আছি স্যার, আসি একটু ইয়েতে, সো বলেন। আমি বললাম যে কালকে 10টার ভিতরে রিপোর্টটা লাগবে। সো ও এই কথা শুনে ও কি শুনলো, আমি ফিডব্যাকও নিলাম না, তার মেন্টাল যে ফিল্টারে কি যে পৌঁছাইলো, তার সে কি কি মিনিং ক্রিয়েট করলো বুঝলাম না। আমি কালকে সকাল 10টায় ওয়েট করে বসে আছি, কিচ্ছু হয় নাই। তো সেটা ভালো হতো নাকি আমি তার সাথে আবার রিচেক করে তার কি সমস্যা বুঝে প্রয়োজনে আমি নিজে এঙ্গেজ হয়ে যে কোনো ভাবে, বা আমি আরেকজনকে পাঠিয়ে টেক ওভার করে। আমার তো দরকার হচ্ছে কালকে 10টা রিপোর্ট, আমি একটা কমিটমেন্ট দিয়েছি একটা গ্রুপের এমডির কাছে যে কালকে তার রিপোর্টটা পৌঁছাবো, বেস্ট অন দিস সে ট্যাক্সের রিটার্ন সাবমিট করবে। এখন কোশ্চেন হচ্ছে যে সে, আমি কি বললাম আর সে কি বুঝলো, এই কমিউনিকেশন গ্যাপের কারণে যদি আমার কালকে মিটিং এ আমি যদি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যাই, তাকে বলি আমি তো আসলে সরি, আমি তো বুঝতে পারি নাই, রিপোর্টটা এখনো হয়নি বা এরকম কিছু একটা, সেটা বেটার হতো নাকি পরের সিচুয়েশনটা ভালো, সেটা বলেন। স্যার পরের সিচুয়েশন যেটা, এটাই বেটার, যে তার মানসিক অবস্থা জেনে তারপর তার সাথে কথা মানে কাজ আদায় করে নেওয়া। এবং কন্টিনিউয়াসলি আমরা কিন্তু দেখি
যে গাড়ি ঘোড়াতে লোকজন যখন চলে তখন আমরা কথা বলতে থাকি, অনেক সময় কিন্তু মিস হয় কথা। সো মানে এমনি হাই হ্যালো টুকটাক কথা ঠিক আছে, বা আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন কোনো মেসেজ ফোনে কথা বললেন, ইমিডিয়েটলি যদি কোনো সন্দেহ হয় বা যদি রিকনফার্ম করার জন্য মেসেজে আবার লিখবেন। আমি যেটা করি মোস্ট অফ দ্য কেসে, আমি যেটা করি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিই, আবার ইম্পর্টেন্ট হলে এই ইয়েতেও দিই, আপনার ফোনেও দিই, কারণ হোয়াটসঅ্যাপে নেটওয়ার্ক নাই অথবা সেই হোয়াটসঅ্যাপ রেগুলার চেক করে না। তো আমি ধর এই মেসেজ চেক করবে, ফোনে বললাম, মেসেজে দিলাম, হোয়াটসঅ্যাপে দিলাম, অ্যাজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি, সো আই নিড টু ক্রিয়েট সাম অল্টারনেটিভ সো দ্যাট দ্য কমিউনিকেশন উইল বি সাকসেসফুল। এটাই হচ্ছে আমার বলার কথা। আপনার অল আর রাইট, মানে এই জিনিসগুলো, এই স্লাইডটা তো আমি জানি না লুইন দিয়েছে কিনা, হয়তো দিয়ে দিবে আপনাদের, অবভিয়াসলি এটা মাথায় রাখতে হবে। আগের দিন কিন্তু আমরা এই সিম্পলিফাইড, লং, আনফ্যামিলিয়ার, কমপ্লেক্স আর শর্ট, সিম্পল, ইজি, এই কথাগুলো বলছিলাম। আপনারা এটা দেখেন আপনাদের পরীক্ষাতে, যখন এই সিএফও কোর্সে একটা সিম্পল পরীক্ষা হয়, এই কোশ্চেন গুলো আসে। আমি এটাও আউট করলাম কারণ এত ইম্পর্টেন্ট, বলে দিলেও আপনার কোনো ক্ষতি নেই। আপনারা এই ধরনের 8টা-10টা সেন্টেন্স বা এটা লেসিকারের বইও আছে, অথবা আমরা এগুলো দেখলেই হবে, আরো কিছু এক্সাম্পল সামনে আছে। তারপরে আমরা ইউ অ্যাটিটিউডের কথা বলছিলাম, যে অলওয়েজ ইউ নিড টু থিঙ্ক যে আসলে অন্যের পাশে, আপনি এখানে 6 দেখতেছেন, ও 9 দেখতেছে, ওর জায়গায় যে বোঝার চেষ্টা করা, এটা ইজ ইম্পর্টেন্ট। জাস্ট বিকজ ইউ আর রাইট ডাজন্ট মিন দ্যাট আই এম রং, ইউ জাস্ট হ্যাভন্ট সিন লাইফ ফ্রম মাই পজিশন, আমার জায়গা থেকে দেখার চেষ্টা করো। ওই যে ইউসুফ হসপিটাল আছে, তার মা কি অবস্থা আছে, তার ওয়াইফ কি অবস্থা, সে নিজে অসুস্থ কিনা, হ্যাঁ, সেই জিনিসটা বোঝার চেষ্টা করা উচিত, আদারওয়াইজ কমিউনিকেশন ইনকমপ্লিট থেকে যাবে। স্যার এটা কি ইউ অ্যাটিটিউড এর মধ্যে স্যার? হ্যাঁ, ইউ অ্যাটিটিউড, এটা ইউ অ্যাটিটিউড, হ্যাঁ ইউ অ্যাটিটিউড, রাইট, এটা একদম পারফেক্ট ইউ অ্যাটিটিউড। হ্যাঁ, এটা মাথায়, টানটা মাথায় রেখেন, আমি কোনো একটা জায়গায় দেখিয়েছিলাম বোধহয়। তারপরে হচ্ছে মিনিং ইজ নট ফিক্সড। হ্যাঁ, মিনিংটা কিন্তু ফিক্সড হয় না, ইট ইজ ডাইনামিক এন্ড মে বি মাল্টিপল। অনেক সময় মিনিং কিন্তু অনেক রকম হয়ে যায়। ওই যে আপনি মনে করেন যে হাঁস বাসের মতো, সো আপনি কোন মিনিংটা ধরবেন। হ্যাঁ, যেমন ধরেন ওই যে একটা খুব জনপ্রিয় কথা আছে, যে ওই যে এখানে এখানে মানে ইউরিনেটিং করবেন না, হ্যাঁ, করলে 500 টাকা জরিমানা। সো কেউ কমাটা উঠে গেছে, কেউ একজন পড়ছে যে এখানে ইউরিনেটিং করবেন, না করলে 500 টাকা। সো তখন বাধ্য এসে এখানে ইউরিনেটিং করে যেতে হচ্ছে, আদারওয়াইজ তো না করলে তাকে 500 টাকা দিতে হবে। সো দ্যাট সর্ট অফ কমিউনিকেশন, মিসকমিউনিকেশন, মানে কমিউনিকেশন তো মিসকমিউনিকেশন আসে। সো যিনি লিখছেন, যিনি বলছেন, যিনি হচ্ছে এটা দায়িত্ব, তার কিন্তু একটা মিনিং এ পৌঁছে দেয়। আপনি কি বুঝতেছেন সেই জায়গাটাতে, আপনি কি বোঝাতে চাচ্ছেন, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু মেক হিম ক্লিয়ার। আদারওয়াইজ সে কিন্তু যদি মাল্টিপল মিনিং করে, যদি ভুল মিনিং বুঝে ভুল কাজ করে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনি 3টা অফিসে মোটামুটি রেগুলার বসেন, লেটস সে আকিস গ্রুপে বসেন, মানে আমার কথাই বলছি, আকিস গ্রুপে যাই, তারপরে আমার ফার্মে বসি এবং সিটি সেন্টারে বিশ্বলিউশন ফার্মে বসি। সো আমার ড্রাইভারকে আমাকে বলতে হবে যে আমি গুলশানে আকিজের অফিসে আছি, নাকি আমি সিটি সেন্টারে আছি মতিঝিলে, নাকি সেগুন বাগিচা আমার ফার্মে আছি। সো আমি যদি বলি তুমি গাড়ি নিয়ে রেডি হও, আমি নামতেছি, এবং কোথায় রেডি হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এখানে আমাকে ফিক্স করে দিতে হবে, কারণ অনেক সময় কমিউনিকেশন। আর অলওয়েজ মনে রাখবেন যে আসলে সব সময় বেটার জিনিসটাকে রিফ্লেক্ট করবেন, যত যাই লোক বলুক, অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। কিছু ভালো ট্রেনার, ভালো টিচার, বাট প্রবলেম হয়ে যায়, তারা হচ্ছে অন্যদেরকে হয়তো একটু একটু হিউমিলেটিং করে কথা বলে, অন্যদেরকে এনকারেজ করে না, অন্যদের পজিটিভ জিনিসটা আনার চেষ্টা করে না। হ্যাঁ, কারণ সবার ভিতরে পজিটিভ জিনিস বের করার ভিতরে একটা বড় ধরনের থিঙ্ক পজিটিভ ইজ এ ভেরি, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মাস্ট এলিমেন্ট অফ বিজনেস কমিউনিকেশন। অলওয়েজ পজিটিভ থাকতে হবে। তারপরে যেটা হয় যে হচ্ছে যে আপনাকে খেয়াল রাখতে হবে যে পজিটিভিটি অর রাইট মাইন্ডসেট ইজ এ ক্রিটিক্যাল ফ্যাক্টর অফ দ্য ফর এনি কমিউনিকেশন। Positivity and right mindset is very very critical factor for any communication. You need to recall it regularly. আপনাকে মাথায় রাখতে হবে যে অলওয়েজ আপনি আগের থেকে নেগেটিভ কিছু ধরে বসে থাকবেন না, তাহলে আপনার কখনোই আপনি ফিক্সড মাইন্ডসেটের লোক হবেন, আপনার গ্রোথ মাইন্ডসেটে থাকবেন না। দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন দ্য ফিক্সড মাইন্ডসেট আর হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট মানে হচ্ছে যে আপনার ভেতরে নেগেটিভ জিনিস ঢুকে বসে আছে, আপনি ফার্দার গ্রো করবেন না, যা শিখেছেন ইউ আর অ্যাবসলিউটলি ওকে। এটা কিন্তু একটা ফিক্সড মেন্টালিটির মানুষ। আর ফ্লেক্সিবল হইতে হবে, লার্নিং হইতে হবে, লিসেনিং ক্যাপাসিটি থাকতে হবে, এবং কমিউনিকেশনে যে কাজটা আমি ব্যক্তিগত আমার চেষ্টার মাধ্যমে এখন পর্যন্ত সাকসেসফুলি করতে পারিনি, সেই কাজটা আপনারা করবেন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে লেখা নেই, আপনারা লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে যে বলা হয় যে জিনিসটা এরকম, যে আপনি শোনেন কেন। হ্যাঁ,
তো শোনেন হচ্ছে ফর আন্ডারস্ট্যান্ডিং, নট টু রেসপন্ড অর অ্যান্সার। আপনাকে মাথায় রাখতে হবে আপনি অন্যের কথা শুনছেন, শোনা মানে এই নয় যে আপনি সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে হবে। খেয়াল করে দেখেন টিভিতে এখন তো ওরকম জ্বালাময়ী টক শো হয় না। এক সময় কিন্তু পলিটিক্যাল নির্বাচনে আগে বা বিভিন্ন সময় দুই দলের লোকজন বিভিন্ন মানে টক শো গুলোতে যখন কথা বলতো, তাদের ভিতরে গন্ডগোল রাখার অন্যতম কারণ হচ্ছে যে দুজনেই কি বলবে এটা তারা সেট করে আসছে, বাট কি শুনবে এটা নিয়ে ইন্টারেস্টেড না। সো একটা কমিউনিকেশনের মেইন পার্ট হচ্ছে ইউ নিড টু লিসেন, নট টু অ্যান্সার বাট টু আন্ডারস্ট্যান্ড। আপনাকে আগে চিন্তা করতে হবে, বুঝতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে একটা খুব মজার রুল আছে, এটাকে বলে 3 সেকেন্ড রুল। আপনি একটা কথা বলতে চাচ্ছেন, এটা বলবেন কি বলবেন না বা কিভাবে বলবেন, ইচ্ছা করেই 3 সেকেন্ড একটা পজ নেন। 3 সেকেন্ড, 3 সেকেন্ড ইজ এ লং টাইম। আপনি যখন বিজনেস ডিলিং এ আছেন, নেগোসিয়েশন আছেন, আপনি বিভিন্ন জায়গায় কোনো বার্গেন আছেন, সো যদি আপনি বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করা, বিভিন্ন কথা বলার, বলবেন কি বলবেন না, বললে কিভাবে বলবেন, সো আপনার ইম্পর্টেন্ট কথাগুলোর সামনে যদি 3 সেকেন্ডের পজ দেন, তাহলে কিন্তু আপনি অর্গানাইজ করতে পারবেন, ভুল বলা হবে না। বিকজ এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উই এভরিওয়ান নো দ্যাট যে বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে যখন ফেরত আসে না, তেমনি ভাবে আমরা যদি একটা কথা বলে কাউকে হার্ট করি বা একটা কমিউনিকেশনের মাধ্যমে যদি বিজনেস ডিল ভেস্তে যায়, নষ্ট হয়ে যায়, সেই রেসপন্সিবিলিটি অবভিয়াসলি লাইজ উইথ আস। সো উই নিড টু ভেরি ফোকাস, উই নিড টু কিপ আওয়ার মানে keep our head cool and calm, and we have to improve our listening capacity. We need to listen for understand, not to respond. That sort of thing will help you to be a good communicator, help you to be a good negotiator. So good communicator, good negotiator হতে হলে আপনাকে কিন্তু লিসেনিং ক্যাপাসিটি বাড়াইতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি বাড়াতে হবে, এবং ইউ অ্যাটিটিউড, যেটা আগেও বললাম, ইজ ইম্পর্টেন্ট। লাইক আমি শুরুতেই বলছিলাম একজন ইংরেজি শিক্ষকের কথা বলছিলাম যে হি ইজ এ ক্যাটালিস্ট ইন মাই আইস, বিকজ হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট টু মানে টু মেক দ্য ইয়াং জেনারেশন এ ফ্লুয়েন্ট স্পিকার, এ ওয়েল কমিউনিকেটর, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ নট ল্যাঙ্গুয়েজ ইজ নট এ স্কিল, ইট ইজ এ very easy thing, but fact is that still we have a huge lack, because our education system, our education system, our surrounding is not supporting us to speak well in terms of English and international language. Because in India there are India to অনেকবার গেছি, India is number of states, in fact if not 25-26 some of the state, তো তাদের যখন এই যে ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কারণে যারা যখন জব করে, তখন স্বাভাবিকভাবে একই স্টেট বাংলা ভাষাভাষী সব এক জায়গায় কাজ করে না, এখানে হিন্দি স্পিকিং আছে, কেরালার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, সো তারা কমনলি ঠিক করেছে দে আর কমন ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। সো উই হ্যাভ নট that available opportunity, because আমাদের জবগুলোতে আমাদের এখানে ফরেনাররা কাজ করে না বললেই চলে। সো আমাদের এখানে ল্যাকিং আছে, এর বাইরে এডুকেশন সিস্টেমে সমস্যা আছে। সো এই জায়গাগুলো আমরা কিছু ল্যাকিং আছে। সো বিজনেস কমিউনিকেশনে ইমপ্রুভ করতে গেলে আমাদের আসলে পড়ালেখা বাড়াতে হবে, আমাদের জানতে হবে, এবং আপনি যখন ক্যাটালিস্ট হতে চাবেন তখন অন্যদেরকে প্রভাবিত করবেন। একটা ভালো কাজ করলেন, ভালো একটা কোর্সে ভর্তি হলেন, ভালো একটা বই পড়লেন, ইউ এনকারেজ আদার্স টু রিড দিস বুক, টু ডু দিস কোর্স। সো ইট ইজ কল্ড ক্যাটালিস্ট। আপনাকে অনুঘটক হইতে হবে টু চেঞ্জ দ্য মানে লাইফ অফ আদার্স। সো ইউ নিড টু লাইফ সরি বলেন প্লিজ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার ক্যাটালিস্টটা যদি স্যার একটু ক্লিয়ার করতেন স্যার প্লিজ। ক্যাটালিস্ট মানে হচ্ছে রাইট ক্যাটালিস্ট মানে হচ্ছে কি কোশ্চেন করছেন? সাইদুল সাহেব না স্যার শরীফুল ইসলাম স্যার। ও আচ্ছা, ক্যাটালিস্ট মানে আমরা যারা সায়েন্সে ছিলাম, আমি যখন সায়েন্স ছিলাম, এটার মানে হচ্ছে অনুঘটক। মানে ক্যাটালিস্ট মানে হচ্ছে অনুঘটক। মানে দেখেন যারা বিয়ের অ্যারেঞ্জ করে, মানে যারা ঘটক, ওরা কিন্তু নিজেরা বিয়ে করে না, কিন্তু একটা যোগ্য পাত্রীর সঙ্গে যোগ্য পাত্রের মানে কমিউনিকেট করে দেয়, এটা ক্যাটালিস্ট বলে। আর ক্যাটালিস্টের অরিজিনাল অর্থ হচ্ছে ক্যাটালিস্ট মানে অনুঘটক। দেখবেন যে আমরা যখন বিক্রিয়া করি তখন হয়তো অক্সিজেন হয়তো নিজে জ্বলে না, কিন্তু অক্সিজেন হয়তো মানে আগুন জ্বালাতে সাহায্য করে। আবার হয়তো আগুন নাইট্রোজেন বা অন্য একটা পদার্থ হয়তো সরাসরি আগুন নিজে নিভায় না, বাট ওর ভিতরে আগুন নিভাইতে সহায়তা করে। এই যে সহায়তা করার ভূমিকাকে বলা হয় ক্যাটালিস্ট। মানে মানুষকে একটু হেল্প করা। আপনি নিজে তো কাউকে জব দিতে পারবেন না, কারণ রুজি রুজি আল্লাহ তাআলার হাতে,
প্লাস আপনি সিভি দিতে পারেন, সিভি তাকে ফরওয়ার্ড করতে পারেন, তাকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করে দিতে পারেন, কিন্তু সেই ইন্টারভিউ বোর্ডে যেহেতু তার হয়ে ইন্টারভিউ আপনি দিতে পারেন না, তার হয়ে জব এনশিওর করতে পারেন না, কিন্তু তাই বলে আপনি থেমে থাকা চলবে না। আপনি কিন্তু তাকে তার সিভিটা দেখে দেন, ঠিক করে দেন, তার ইন্টারভিউর জন্য প্রিপারেশনে হেল্প করেন, তার সিভিটা প্লেস করেন। সো এই যে কাজগুলো আপনার পক্ষে সম্ভব সেইগুলোকে করলেই ইউ আর এ ক্যাটালিস্ট ফর দ্য পারসন। আপনি তাকে একটু হেল্প করছেন, তাকে তার লাইফ স্টাইল, তার জীবন, তার চাকরি, তার জীবিকার জন্য একটু সহায়তা করছেন। সো লাইফ, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you. So life, if I face disagreement sometimes, I must neutral, not frustrated. আমরা কি natural, আমাকে natural হইতে, sorry, life, if I face disagreement sometimes, I must be natural, not frustrated. আমরা আসলে অনেক সময় হয় কি, যে ধরেন আমার একটা প্রপোজাল, আমি বুঝেছি যে দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক প্রপোজাল, এটা আপনার ম্যানেজমেন্ট, আমার বস, আমার সিএফও, আমার এমডি বা আমার সিও, এটা আসলে আমার বোর্ড এটাকে নেওয়া উচিত। ইউ আর ভেরি মাচ কনভিন্সড, বাট কোনো কারণে আপনি তাকে ওয়েল এক্সপ্লেন করতে পারলেন না, বা কোনো কারণে এটা হলো না, সেই মুহূর্তে আপনার কাজ হবে কোনোভাবে ফ্রাস্ট্রেটেড হবে না, আপনি ন্যাচারাল থাকবেন, স্বাভাবিক থাকবেন, এবং আপনি যদি নিজে খুব শিওর হন আবার এটা তুলবেন সুবিধা মতো সময়। সো ফ্রাস্ট্রেশনের জায়গা নেই, কমিউনিকেশন ফ্রাস্ট্রেশন আসলে আপনার কমিউনিকেশন মিস হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ অ্যানাদার রুল ফর কমিউনিকেশন। তারপরে কমিউনিকেশনের বেসিক, এটা আসলে তেমন কিছু বলার নেই, আমরা দীর্ঘদিন আমাদের বিবিএমবিএ বিভিন্ন জায়গায় পড়েছি যে কমিউনিকেশনে ভার্বাল এবং রিটেন কমিউনিকেশনে স্মাইল, কালার, গেস্টার এবং পোস্টার। সো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে ধরেন আমি একটা উদাহরণ দিই, হাইপোথেটিক্যাল একটা উদাহরণ দিয়ে। তো একটা জিনিস খেয়াল করেন যে আপনার মানুষের নন ভার্বাল কত পাওয়ারফুল, একটা উদাহরণ দিই। উদাহরণটা এমন যে আপনার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, সে নিজে বলছে যে কান ধরো, সে কান ধরছে। তারপর সে বলছে যে নাক ধরো, আপনি নাক ধরছেন। সে বলে মাথায় হাত দাও, মাথায় হাত দিচ্ছেন। সে বলছে বুকে হাত দাও, বুকে হাত দিচ্ছেন। সে বলতেছে চোখে হাত দাও, চোখে হাত দিচ্ছেন। বলতে বলতে একটা পর্যায়ে সে বলল যে আপনি মুখে বলছে যে আপনি চোখে হাত দেন, কিন্তু আসলে দিয়েছে সে চোখে হাত না দিয়ে সে আপনার এই ইয়েতে হাত দিয়েছে, গলায় হাত দিয়েছে। আপনি কিন্তু দেখবেন, এটা আমি ফিজিক্যালি এখন করা কঠিন দেখে করতে পারলাম না, ফিজিক্যাল যখন ক্লাস হবে এটা করাবো, আমি বলতে 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 তখন কিন্তু আমার কথা না শুনে আমি যেটা করছি ওইটাই ফলো করবেন। সো ফিজিক্যাল আসলে আপনি যত মানে আপনি যদি একটা ভালো কথাও খুব রেগে কথা বলেন, তাহলে ভালো কথার মিনিং থাকে না। আর অনেক সময় আপনি খুব ভালোভাবে একটা নেগেটিভ কথাও সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। সো ইট ইজ কল্ড বডি ল্যাঙ্গুয়েজ। সো রিটেন এবং স্পোকেন, ভার্বাল, নন ভার্বাল যে কমিউনিকেশন, এর ভিতরে আসলে বেসিকলি আপনার 97, আমি এই তথ্য আছে দেখাবো, আমাদের যেটা বলা হয় যে 97% হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, আর 7% হচ্ছে আমরা অন্য কমিউনিকেশন মাধ্যম ইউজ করি। সেটা আমার পরের স্লাইডে আছে। আর আমরা এটা সবাই জানি যে আসলে বেসিকলি 4টা পার্ট, এটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং। সো আপনাদের একটা ইন্টারেস্টিং এটা আপনারা অনেকে জানেন, সেটি হচ্ছে যে যারা স্পিকিং ভালো করতে চান তাদের প্রচুর লিসেনিং করতে হবে। লিসেনিং করলে ওই স্টাইল যখন শুনবেন, আমার কথা আপনি শুনছেন, আপনি চাচ্ছেন কোনো কারণে মনে হচ্ছে স্যারের কথা আমার ভালো লাগে, উনি যেভাবে প্রেজেন্ট করে, সো আপনি যত শুনবেন ভিতরে দেখবেন যে আপনার ভিতরে এভাবে গ্রো করছে এবং আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর যারা প্রচুর পড়ে তারা লিখতে ভালো পারে, এটাই স্বাভাবিক, মানে এর হেল্প করে। হ্যাঁ, যারা প্রচুর ইংরেজি বই পড়ছেন, ইংরেজি পত্রিকা পড়ছেন, যখন লিখতে যাবেন তখন স্টক অফ ওয়ার্ড, সেন্টেন্স স্ট্রাকচার, ইট উইল হেল্প ইউ লট। বাট এই বেশি পড়লে হয়তো ভালো কথা নাও বলতে পারেন, বিকজ ওটা হচ্ছে শোনা, কান এবং মুখ, এর সাথে রিলেশনশিপ আছে, হাত এবং চোখের একটা রিলেশনশিপ আছে ইন টার্মস অফ, এটা সাইন্টিফিক্যালি প্রুভ। সো এটা আপনারা জানলেন, এমনি বললাম এডিশনাল তথ্য হিসেবে, আপনারা জেনে রাখা ভালো। হিয়ারিং ইজ এ ফিজিক্যাল অ্যাক্ট এন্ড লিসেনিং ইজ এ সাইকোলজিক্যাল অ্যাক্ট, এটা আমি আগে বলেছি, এখানে নতুন কিছু বলার নাই, সরি ওকে। দেন একটা ইন্টারেস্টিং হচ্ছে যে ইনফর্মাল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি অর্গানাইজেশন। ইনফর্মাল কমিউনিকেশন মিন হচ্ছে যে আপনার কাজ দরকার, আপনি সবসময় যে স্ট্রিক্ট মিটিং করবেন তা না, মাঝে মাঝে গল্পের ছলেও কিন্তু আপনি কমিউনিকেশন পাস করতে পারেন।
এর বাইরে ওইটা একটা সিম্পল টিপস ছিল, হ্যাকস ছিল, বাট মূলত হচ্ছে যে কমিউনিকেশনের একটা প্রসেস আছে, এটাকে বলে কমিউনিকেশন প্রসেস মডেল। সেটা হচ্ছে ফার্স্ট স্টেপে আপনি চিন্তা করতে হয় কি কমিউনিকেট করবেন। আমি যখন আপনাকে কথা বলছি, আমার ব্রেন আগে চিন্তা করছে আমি কিভাবে কথা বলবো। থিঙ্কিং, ইফ থিঙ্কিং এরর দেন টোটাল কমিউনিকেশন মে রং। আমি যদি গোড়াতেই ভুল করি, আমি যদি চিন্তা করে থাকতাম যে আজকে আমি কথা বলবো হচ্ছে IS-12 নিয়ে, হ্যাঁ, বিকজ আজকে লিঙ্কে দেখেছি লুইন ভুল করে লিখেছে যে লিঙ্ক অফ IS ক্লাস, বাট আলটিমেটলি কিন্তু আজকে আমাদের ডিসিশন ছিল কমিউনিকেশন হবে, ভিতরে সে বডিতে লিখছে কমিউনিকেশন। সো আমি কোনো কারণে পার্টলি দেখে যদি চিন্তা করতাম যে আজকে আমার IS ক্লাস, আমি প্রিপারেশন দিলাম IS, ক্লাসে আসার পরে যদি আপনারা বলতেন যে না স্যার আজকে ক্লাসটা হচ্ছে কমিউনিকেশন, তো হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যেতাম, বিকজ আমার কিন্তু মানে নেই, আমার মাথায় কিন্তু নাই যে আমি আসলে ইয়েতে আসি। সো এই থিঙ্কিং, আমি কি চিন্তা করছি, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এনকোড করতে হয়। আমি যে চিন্তা করছি সেটা তো আসলে লিখতে হবে, আমাকে আইদার খাতা কলমে লিখতে হবে, অথবা টাইপ করতে হবে, অথবা ফোনে বলতে হবে। এটাকে বলে এনকোড করা। আমার যে থট প্রসেসটাকে কথায়, লিখায়, অথবা বডি ল্যাঙ্গুয়েজ, যারা বোবা মানুষ দেখেন টিভির পাশে নিউজ পড়ার সময়, যারা কথা বলতে পারে না, যারা শ্রুতি প্রতিবন্ধী মানে শব্দ প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না এবং শুনতে পারে না, তাদের জন্য আকার ইঙ্গিতে একটা সাইন আছে। এটাও কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়। তারপরে ট্রানজিট হয় একটা মিডিয়াম, যেমন আমি কথা বলছি, আমার ল্যাপটপ এবং আপনার মোবাইল বা আপনার ল্যাপটপের ভিতরে একটা ট্রান্সমিট হচ্ছে। এই ট্রান্সমিটটা হচ্ছে কি ইন্টারনেট অ্যান্ড জুম। তারপরে কি হচ্ছে যে শুধু আপনি ফার্স্ট স্টেপ চিন্তা করলেন, তারপরে লিখলেন, মেইল পাঠালেন, ইন্টারনেটের মাধ্যমে গেল, এখানেই শেষ নয়, ফলো আপ করতে হবে আমার মেইলটা পেয়েছে কিনা। আমি কথা বলা শুরু করলাম, দেখলাম আমার স্লাইড ওখানে চলছে না। সো আমার উচিত ছিল আরো আগে একবার জিজ্ঞেস করা যে আমার স্লাইডটা কি আপনারা দেখছেন কিনা। আগে একবার জিজ্ঞেস করেছি, কিন্তু মাঝে একবার লাইনটা কেটে যাওয়ার পর যখন আবার শুরু করছি, তখন কিন্তু আমি ফাইলটা যে ওপেন করে আসি, ওই ফাইলের ছবিটা আপনারা দেখছেন, ওইটা হ্যাং করে গেছে, বাট আমার স্লাইডটা আপনারা দেখছেন না। সো আপনারা কিছুক্ষণ পরে আমাকে ইন্টারাপ্ট করে বললেন যে স্যার এখানে আপনার সাউন্ড এই স্লাইডটা শো করছে না। বাট ইট ওয়াজ মাই ডিউটি যে যতবার আমি প্রেজেন্টেশনে যাচ্ছি ততবার এনশিওর করা যে আমার স্লাইডটা কি প্রপারলি দেখা যাচ্ছে কিনা। সো দিস ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেন্ডার হ্যাজ টু কনসিডার দ্য ফিউ কন্টেস্ট, যেটা হচ্ছে রিসিভারের এজ, কাকে বলছেন। 80 বছরের লোককে যা বলবেন 10 বছরের বাচ্চাকে একইভাবে বললে হবে না। জেন্ডার ইজ এ রেস, সোশ্যাল স্ট্যাটাস, অ্যাটিটিউড, ভ্যালুজ, রিলিজিয়ন, এডুকেশন, এটা বুঝতে হবে। যেটি অনেক বলছিল যে গ্রামের একজন কৃষককে যখন কোনো মেসেজ দিবেন, সেই স্টাইলে বোর্ড মিটিং এ কথা বললে হবে না, আবার বোর্ড মিটিং এ যেভাবে বলবেন সেটা আবার যে কিন্তু গ্রামের কৃষককে বললে হবে না। সো দিস ইজ এ ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট কনটেক্সট, ডিফারেন্ট কনটেক্সটকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে হবে। এবং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স, নিড টু নো দ্য অডিয়েন্স। আপনি যদি কোনো কথা বলেন আর কাকে বলছেন তাকে যদি না বুঝেন, তার সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে ইট উইল বি ফর শিওর একটা ব্যাড কমিউনিকেশন, মিসকমিউনিকেশন এটা হবে। আর ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ ক্যান রিড দ্য মাইন্ড অফ দ্য ইউর অডিয়েন্স, তাহলে এটা আপনার জন্য ইজি হবে। এটা জানা জিনিস। এটা গেল হচ্ছে গিয়ে সেন্ডারের বইতে, সেন্ডারের পার্টে। আর রিসিভারের পার্টে হচ্ছে রিসিভ দ্য মেসেজ, ডিকোড করতে হয়। আমি যদি মেইলে আসে ইন্টারনেট, তাহলে আমাকে এটা যদি পিডিএফ করা থাকে, পিডিএফ ভেঙে আমাকে ওয়ার্ডে আসতে হয়, অথবা যদি এইটাকে ধরেন অনেক সময় আমরা অনেকগুলো ফাইল একসাথে আমরা জিপ করে দেয়, আনজিপ করতে হয়। সো এই মেসেজ পেয়ে আনজিপ করে আপনি জিনিসটা করলেন, তারপরে আপনি কিভাবে আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ ক্রুশিয়াল, এখানে কি কি মানে কি মেসেজটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যে পাঠাচ্ছে তার দিক থেকে এই 4টা স্টেপ, যে তার প্রথম সে থিঙ্কিং করবে, তারপরে এনকোড করবে, তারপরে ট্রান্সমিট করবে মানে একটা মাধ্যমে যাবে, এবং ফাইনালি ফলো আপ করবে। তার তো মেইল চলে গেছে, চিঠি চলে গেছে, ইমেইল চলে গেছে, পরে ইমেইল পাঠানোর পরে আবার একটা SMS দিয়ে পাঠাবে, আই হ্যাভ সেন্ড এ ইমেইল ইন ইউর ইনবক্স, ইন ইউর জিমেইল অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর ইনবক্স। হ্যাঁ, সো এই SMS-টা দেয়া ইজ ইম্পর্টেন্ট, এটাকে বলে ফলো আপ। আর যিনি রিসিভ করছে তার কাজ হচ্ছে প্রথমে মেসেজটা রিসিভ করা, ডিকোড করা, এবং সেখান থেকে মেসেজ বোঝা, আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল। এই যে কমিউনিকেশন প্রসেসের ভিতরে নয়েজ ইজ এ ইস্যু। আজকে যখন মিস্টার ইউসুফ বা XYZ এর সাথে আমি কথা বলছিলাম, সে যখন হসপিটালে ছিল তখন পাশের থেকে অনেক শব্দ আসছিল, অথবা সে লিফটে ছিল বা কোনো একটা জায়গায় ছিল যেখানে ইন্টারনেট প্রপারলি কাজ করছে না। সো দিস ইজ কল্ড নয়েজ। এই নয়েজ মানে আক্ষরিক অর্থে নয়েজ না, কমিউনিকেশনের ভিতরে ডিস্টার্ব তৈরি করে। হ্যাঁ, সো এই জায়গায় অনেক সময় আপনি যেটা বলছেন ওই যে হাঁস বাসের মতো, হ্যাঁ, তো আপনি বলেছেন হাঁস আনতে,
আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ বাজার থেকে যে বাঁশ কিনে আসে, বিকজ হি অর শি থট দ্যাট ইউ আটার দ্য নেম অফ বাঁশ, বাম্বো, নট দ্য হাঁস। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এই যে নয়েজ, এই যে মেন্টাল ফিল্টার বুঝতে না পারা, এটাকে একটা কমিউনিকেশনের ব্যারিয়ার বলা হচ্ছে। সো ইউ নিড টু ব্রেক দ্য ব্যারিয়ার, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন্টাল ফিল্টার অফ ইউর অডিয়েন্স। তারপর হচ্ছে বেসিক গোলের ভিতরে কমিউনিকেশনের কিছু বেসিক গোল থাকে, রুটিন জব থাকে, তারপর হচ্ছে পার্সু করা। আমি যেটা বললাম যে শুধু খালি আপনি মেইল পাঠালেন যে মানে আপনি বললেন যে আমার এখানে আমি আপনার কিছু টিস্যু পেপার অথবা আমি আপনার অফিস স্টুডেন্ট সেল করতে চাই, আপনার একটা অর্গানাইজেশন লেটস সে গ্রামীণ ফোনে আপনি অফার দিলেন যে আমার ফুল আপনার অফিসে স্টেশনারি আমি সাপ্লাই করতে চাই, আমি ইম্পোর্টার এবং আমি লোকাল ইন্ডেন্টার অফ সাম প্রোডাক্ট, আপনি বললেন। এখন আমি মেইল দিয়ে চুপচাপ বসে থাকলে হবে না, আপনাকে কিন্তু মানে আপনাকে এখানে এনলিস্টেড ভেন্ডর হতে চাইলে ইউ নিড টু পার্সু অর পার্সুয়েশন করতে হবে, এবং পরবর্তীকালে রিলেশন বিল্ড করতে হবে। একবার কিনিয়ে আপনার কাছ থেকে আর কিনবে না যদি আপনি রিলেশন মেনটেন না করতে পারেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো 3 বেসিক গোল ফর অল, প্রত্যেকের জন্য রুটিন জব, মেইল করা, আপনার রুটিন জব পার্সু করা, এবং সেই অনুযায়ী রিলেশনশিপ মেনটেন করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এভরি টাইম when I communicate is a valuable opportunity to strengthen the existing relationship. মনে রাখবেন যে যখনই আপনার সাথে কাউন্টার পার্টে কথা হচ্ছে, ধরেন আপনি আপনি একটা প্রোডাক্ট তার কাছে অফার পাঠালেন, একটা প্রপোজাল দিলেন, উনি এটা দেখলো, দেখে আপনাকে ওয়ার্ক অর্ডার ইস্যু করলো, আপনি প্রোডাক্ট দিয়ে দিলেন, সে টাকা দিয়ে দিল। সো এরপরে হয়তো ইমিডিয়েটলি আপনার কাজ নাই, কিন্তু 15 দিন পর, 1 মাস পরে যদি ফোন দেন যে ভাই প্রোডাক্টটা দিয়েছিলাম ভালো ছিল কিনা, আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, বা আপনার আরো কোনো সাপোর্ট লাগবে কিনা, এই রিলেশনশিপ ইজ ম্যাটার। রিলেশনশিপের মাধ্যমে সেল আসবে, রিলেশনশিপের মাধ্যমে জব হবে, রিলেশনশিপের মাধ্যমে সবকিছু হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নার্চার ইউর রিলেশনশিপ উইথ দ্য ইভেন ফ্যামিলি লেভেলও। আমরা যদি ফ্যামিলিতে সবসময় আর্গুমেন্ট করি, সবসময় জাজমেন্টাল হয়ে যাই যে তারা কি করছে না করছে এটা বিবেচনা করি, তাদের সাথে যদি কনভারসেশন না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু কঠিন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি এইটা কিছুক্ষণ আগে আপনাদের ক্লাসের আগে, এই গল্পটা একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, এই ক্লাসের আগেই আমি একটা ভিডিও দেখছিলাম, কোনো কারণে আমার চোখে ফেসবুকে চলে আসছে, সেটা এরকম গল্পটা, সেটি হচ্ছে যে একটা ছেলে, সে গল্প করছে, তার বন্ধুর সাথে কথা হয় প্রায়শই ফোনের মাঝে বা ফোনের শেষে কোন একটা কারণে হঠাৎ করে লাইনটা কেটে যায় বা উনি লাইন ডিসকানেক্ট করে, এরপরে কিন্তু আর তার সাথে সে আর কথা বলে না, বা সামহাউ এরকম কয়েকবার হয়েছে। তখন ও খুব বিরক্ত হয়েছে, কিন্তু সামহাউ বেশ কয়েকদিন পরে কোন একটা আরেকটা মিটিং এ সে বলছিল ইদানিং যে কি সমস্যা হয়েছে, আমরা যখন ভাইবার বা হোয়াটসঅ্যাপে কথা বলি অথবা মেসেঞ্জারে কল করি, তখন যদি কেউ ফিজিক্যালি ফোন আসে তখন লাইনটা কেটে যায়। তো সে যখন এটা এক্সপ্লেন করলো, তখন কিন্তু বোঝা গেল যে আসলে এটা তার ইন্টেনশনাল মিস্টেক ছিল না। প্রায়শই তার মেসেঞ্জারে কথা বলা হয়, তখন ফোন আসলে লাইনটা কেটে যায়, এবং পরবর্তীকালে স্বাভাবিকভাবে আপনি আর হয়তো মানে জিনিসটা খেয়াল করেননি। সো এই যে আপনি যখন কথা বলছেন, আপনি যখন কার সাথে কমিউনিকেট করছেন, তখন যদি কোনো ইন্টারাপশন হয়, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু এক্সপ্লেইন, আদারওয়াইজ পিপল উইল মিসজাজ ইউ, পিপল will think that you don't know the manner and getting it. So it is very important. আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে every interaction of opportunity is to improve relationship. Opportunity needs to create sometimes to communicate other. আপনাকে কিন্তু অলওয়েজ এই যে কানেকশন হওয়া, অন্যের সাথে যোগাযোগ করা, কানেকশন তৈরি করা, কিন্তু আপনাকে অপরচুনিটি ক্রিয়েট করতে অলওয়েজ আপনার সামনে চলে আসবেন না। সবসময় আপনি কিন্তু আপনার সাথে সোশ্যাল নেটওয়ার্কিং ইজ এ অলসো এ সফট স্কিল। ইউ নিড টু নো হাউ টু নেটওয়ার্ক উইথ পিপল, কিভাবে আপনাকে কমিউনিকেশন করতে হয়। যেমন আমি আপনার ছোট্ট একটা হ্যাকস দেই, আমি যত পাবলিক মিটিং এ যাই, যেখানে যাই, সেখানে প্রত্যেকের সাথে কার্ড এক্সচেঞ্জ করি। আমি নিজে কার্ড দিই, পরে যখন সে কার্ডটা আমাকে দেয়, মোস্ট অফ দ্য কেসে পাই, 2-1 জায়গায় হয়তো এমন হয় যে কার্ডটা নাই, তখন আমি বলি সরি, ইফ ইউ ক্যান গিভ ইউর নাম্বার। সো আমি কোনোভাবে নাম্বার অথবা কার্ড নিয়ে নিই, এবং ইমিডিয়েটলি মিটিং শেষ করে, ধরেন আমি 20টা কার্ড নিয়েছি, আপনারা জেনে হয়তো অবাক হবেন যে গাড়িতে আসতে আসতে কষ্ট করে হলেও আমি সমস্ত নাম্বারগুলো স্টোর করি, করে পরবর্তীকালে তাকে একটা ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিই, কমন মেসেজ সবাইকে পাঠিয়ে দিই, ইট ইজ নাইস টু মিট ইউ, দ্যাট মিটিং, ইট ওয়াজ এ ফ্রুটফুল মিটিং, আলহামদুলিল্লাহ, এন্ড ইটস ইনশাআল্লাহ উইল গেট ইন্টারেক্ট এগেইন সুন।
সো এরকম একটা কিছু দেই। এরপরে কিন্তু বিভিন্ন সময় তার সাথে কথা হয় রিলেটেড, ধরেন আমার কোনো ইউটিউব ভিডিও বা আমার কোনো সাকসেস ভালো মন্দ বা এগুলো পাঠাই, তাকে জিজ্ঞেস করি যে সে কেমন আছে। সো এইভাবে করতে করতে কিন্তু রিলেশনশিপ তৈরি হয়। সেটা নট নেসেসারি যে আপনার সুপিরিয়র কারোর সাথে আপনি রিলেশন করতে হবে, আপনার জুনিয়র আপনার সবার সাথেই রিলেশন করা যায়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক দ্য রিলেশনশিপ অ্যান্ড ফাইন্ড দ্য অপরচুনিটি টু ইন্টারেক্ট উইথ দ্য পিপল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ডু বেটার ইন ইয়ার ক্যারিয়ার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে কমিউনিকেশনের ক্রাইটেরিয়া বলতেছে কমিউনিকেশন গোল ওরিয়েন্টেড হইতে হবে। কমিউনিকেশন, কেউ একজন দাগ দিচ্ছিলেন, উঠে ফেলেন। গোল ওরিয়েন্টেড হইতে হবে, কমিউনিকেশন হইতে হবে অলওয়েজ হ্যাজ এ পারপাস, পারপাস ছাড়া উল্টা পাল্টা কথা বললে হবে না। গোল ওরিয়েন্টেড হইতে হবে, পারপাসফুল হইতে হবে। ল্যাঙ্গুয়েজ এন্ড আদার টুলস লাইক লেটার, ইমেইল, ফোন, পিপিটি এটা থাকতে হবে। এটা হচ্ছে কমিউনিকেশনের ক্রাইটেরিয়া, ঠিক আছে। অবভিয়াসলি কমিউনিকেশন হইতে হবে কিপ ইট সিম্পল এন্ড স্টুপিড। বোঝার জন্য কিস বলা হয়েছে যে কমিউনিকেশন শুড বি শর্ট, সিম্পল এন্ড ইজি ফর অডিয়েন্স। এই জন্য এটা কিস মেথড বলা হচ্ছে, যার মাথায় থাকে। অলওয়েজ মনে রাখবেন কিপ ইট শর্ট এন্ড কিপ ইট সিম্পল এন্ড স্টুপিড। মানে আপনি বুঝাবে যে আপনার যিনি আছে, যিনি আপনার সামনে বসে আছে উনি বুঝবেন না, এটা ধরে নিতে হবে। আপনি সবাই আপনার অন্তর্যামী এটা মনে করলে ভুল হবে। আপনি বুঝতে হবে যে সেটা হয়তো বুঝতেছে না। সো আপনাকে কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে যে কিভাবে বুঝে। আপনাদের এই প্রেজেন্টেশন এটা পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। ইগো ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। ইগো থাকলে কমিউনিকেশন সাকসেসফুল হয় না। কে সুপিরিয়র কে ইনফিরিয়র এটা রাখতে হবে। সো এই ছবিটা আমি আইবিআর ওই টিচারের স্লাইডে অন্য একটা পেয়েছিলাম, সেখান থেকে আমি এবার ইন্টারনেটে ডাউনলোড করে আমরা নিয়েছি। ইগোজ অ্যান্ড শুজ, মানে জুতা এবং ইগো দুটোই দুর্গন্ধ, দুটোই ময়লার, এটা বাইরে রাখা দরকার। ইগো ঘরের বাইরে রেখে আসা উচিত এবং জুতো বাইরে রাখা উচিত। দিস ইজ দ্য ইগো অফ এ পারসন is the number one barrier for any আমি কিছু বলতে চাই স্যার। জি বলেন প্লিজ। স্যার আমাদের কুমিল্লা স্যার, আমি স্যার একজনের ব্যাংকারের বাসায় গিয়েছিলাম, উনি স্যার ডাচ বাংলা ব্যাংকের স্যার এমডি কি স্যার, মানে ওনার বাসায় সেম স্যার এই পাপোশটা দেখেছিলাম আমি স্যার। ফাইন স্যার এরকম লেখা ছিল স্যার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। সো এরপরে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে কমিউনিকেশন কোনো ডিসক্রিমিনেশন হইতে পারে। ডিসক্রিমিনেশন করলে কিন্তু হবে না। সো আপনি কারোর জন্য ইজি করলেন, আপনার আত্মীয় স্বজনের জন্য ইন্টারভিউ একরকম করলেন আর অনাত্মীয়ের জন্য একরকম করলেন, অথবা আপনার পরিচিত রকম একজনের করলেন, এটা হবে না। ডিসক্রিমিনেটরি মাইন্ডসেট ইজ অ্যানাদার ব্যারিয়ার ফর কমিউনিকেশন। অলওয়েজ ইকুয়াল অপরচুনিটি তৈরি করতে হবে, মানুষকে আসলে আস্থায় রাখতে হবে। আপনাকে কেউ যেন মনে না করে যে আপনি হচ্ছে যে সব জায়গায় একটু নেপোটিজম করেন, আপনি ডিসক্রিমিনেশন করেন। ডিসক্রিমিনেশন করা যাবে না, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাজাম্পশন করা যাবে না, অন্যের সম্পর্কে আগের থেকে ধারণা করা যাবে না। অ্যাজাম্পশন ইজ অ্যানাদার ব্যারিয়ার ফর ইফেক্টিভ কমিউনিকেশন। ইন অ্যানাদার ওয়ার্ড, ইট ইজ দ্য গ্রেটেস্ট এনিমি অফ কমিউনিকেশন। কেমন আমরা এই অ্যাজাম্পশন করি, একটা উদাহরণ দিই। লেটস সে যে একজন ধরেন লেটস সে যে একটা লোক আপনার সবসময় সে ভালো কমিউনিকেশন করে, সবসময় যোগাযোগ করে, ফার্স্ট টাইম ফোন দিলে ধরে। সো কোনো কারণে আপনি দুইবার ফোন দিলেন, ফোন ধরলো না, কোনো একটা সমস্যা হলো, আপনি রেগে গেলেন, বলে করলেন যে ও আচ্ছা, সে মনে হয় জব চেঞ্জ করে ফেলছে, ভালো হয়েছে, সে মনে হয় এখন আমার প্রয়োজনে আর ফোন ধরছে না। এই অ্যাজাম্পশনটা ইজ রং অ্যাজাম্পশন। এমন তো হতে পারে যে ওনার ফোনটা বাসায় ফেলে গেছে, ওনার ফোনটা চুরি হয়ে গেছে, ওনার ফোনটা পকেট থেকে পড়ে কোথাও আছে, ধরতে পারে না। লেট হিম গিভ এ সেকেন্ড চান্স। সো এই অন্যের সম্পর্কে কোনো অপিনিয়ন যদি আপনি ফর্ম করেন, যদি কনক্লুশন টানেন, তার আগে আপনার কোনো অ্যাজাম্পশন করা ঠিক হবে না। ইউ নিড টু গিভ এনাফ টাইম এন্ড স্পেস টু জাস্টিফাই এনিওয়ান। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এটা ইজ কমন জিনিস, এটা জানি, তারপর ছবির মাধ্যমে করতেছি। আর ক্রাইটেরিয়া ফর কমিউনিকেশন ইজ ইট শুড বি ক্লিয়ার, কমপ্লিট, কারেক্ট এন্ড সেভ রিডার্স টাইম, এবং হচ্ছে গুডউইল বিল্ড করে এমন কমিউনিকেশন করতে হবে, ঠিক আছে? ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইট শুড বি ক্লিয়ার, কমিউনিকেশন ক্লিয়ার হইতে হবে, কমপ্লিট হইতে হবে, কারেক্ট হইতে হবে এবং সেভিংস হইতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, ইউ শুড অ্যাভয়েড অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড মানে কেউ বলতে পারবেন কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড মানে হচ্ছে যেটা আসলে ভেগ, মানে এটা নিয়ে আসলে ক্লিয়ার কিছু হয় না। যে আপনি এমন কিছু ইউজ করলেন যে মিনিংফুল না। হ্যাঁ, মিনিংফুল হইতে হবে, স্পেসিফিক হইতে হবে। সো ভেগ কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। মানে আপনি এমন কিছু বললেন যে ডাবল স্ট্যান্ডার্ড, যদি কি যেতে পারে, এরকম কোনো, আপনি ইয়েস বলছেন কি নো বলছেন ক্লিয়ার করে বলতে হবে। দেয়ার ইজ নো ওয়ে যে আপনি ইন বিটুইন কিছু বললেন। সো ইউ নিড টু অ্যাভয়েড দ্য অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড। হ্যাঁ,
আর অ্যাক্টিভে হইতে হবে, অ্যাক্টিভ মানে প্যাসিভে বলা যাবে না। যেমন ধরেন এই ম্যাকডোনাল্ডের লোগো সবাই জানেন, আগে ছিল ইটস বিং লাভড, হ্যাঁ, ইনডাইরেক্ট প্যাসিভ ছিল, অ্যাক্টিভ হচ্ছে আই লাভ ইন ইট। সো এই এখনকার সারা পৃথিবী কিন্তু অ্যাক্টিভে চলে গেছে, প্যাসিভলি কেউ আর কোনো কমিউনিকেশন করে না। ইউজিং অ্যাক্টিভ ভার্ব হেল্পস আস রাইটিং মোর ডাইরেক্ট, লাইভারলিয়ার এবং হচ্ছে সেন্টেন্সেস অ্যান্ড ইট অলসো ইজি টু রিড। অনেক সময় আমাদের যেটা হয় যে মানে আমাদেরকে ডাইরেক্ট হয়, লাইভলি হয়, মানে আপনি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং অবভিয়াসলি এটা এটা হচ্ছে যে এটা ইজিয়ার হয় টু রিড, হ্যাঁ, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট সেখানে ল্যাঙ্গুয়েজ, এখানে এইটা আমি আপনাদের জন্য হোম টাস্ক রাখলাম, যে আমি এরপরে একটা স্লাইড আছে এই এই অ্যাবস্ট্রাক্ট প্যাসিভ, এটার একটা আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই কিছু জিনিস আপনাদেরকে হোম টাস্ক দিব, আপনারা এই স্লাইডটা পড়ে আমার নেক্সট ক্লাসের আগে আপনারা আমাকে একটা ছোট্ট 2 বা 3 স্লাইডের একটা ছোট্ট টপিকস, কেউ হয়তো বললেন যে পারসুয়েশনের উপরে, কেউ হয়তো ম্যাজিক ওয়ার্ড, যেমন এখানে ম্যাজিক ওয়ার্ড বলছি, আপনার কথায় আপনার কমিউনিকেশনে প্লিজ থাকতে হবে অলওয়েজ। প্লিজ ইজ এ ভেরি কার্টিয়াস ওয়ার্ড। থ্যাংক ইউ, মে আই, হেল্প এটা বলতে হবে এনি টাইম। যদি কেউ বলে ক্যান ইউ ডু দ্য জব রাইট নাও, এনি টাইম। ক্যান ইউ হেল্প মি ইন দিস রিগার্ড, এনি টাইম। সাপোর্ট, মে আই সাপোর্ট ইউ, আই এম সরি, নো প্রবলেম। এই ধরনের ওয়ার্ডগুলো ইজ কল্ড ম্যাজিক ওয়ার্ড। এই ম্যাজিক ওয়ার্ডটা আপনার কমিউনিকেশনে বাড়াইতে হবে, তাহলে কিন্তু আপনি কমিউনিকেশনে ম্যাজিক ওয়ার্ড বাড়লে আপনি কিন্তু ভালো হবে। আচ্ছা, যেটা বলছিলাম, দিস ইজ এ হোম টাস্ক ফর ইউ। এখানে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা দিয়ে আমার কালেক্ট করা, এটা সম্ভবত আপনারা খুব কম জায়গায় পাবেন। এটাকে লর্ড কার্জন ইংলিশ বলা হয়েছে, মানে এটা 100 বছর আগের ইংরেজি ছিল এই স্টাইলে। সেই জিনিসটাকে আরো রিলেটিভলি সিম্পল করা যায়, তারপরে আরো সিম্পল করা যায় এবং একবারে ছোট করা যায়, শর্টেস্ট ফর্ম। তার মানে এই জিনিসটা যা মেসেজ দেয়, সরি, এইখানে যা এই যে লর্ড কার্জনের ইংরেজি যা বলার চেষ্টা করেছে, এতগুলো লাইন পড়লাম না, সেইটা এইটুকু পড়ে একই জিনিস মিনিং হয়। এটা যদি একই জিনিস হয়, কোন রকম মিনিং এর গ্যাপ নাই, কোন রকম ইনফরমেশনের গ্যাপ নাই, এটা সম্ভব। সো আপনাদের কাজ হচ্ছে এটা পড়বেন যে সবচেয়ে লংগেস্ট সেন্টেন্সটা কি মিন করছে, তারপরে কম্পারেটিভলি শর্টার এবং সবচেয়ে শর্টেস্ট ভার্সন, এবং এখানে কোনো মেসেজ গ্যাপ হয়েছে কিনা। প্রথম স্লাইডে যা ছিল, এইখানে যা ছিল লম্বা, সেইখানে যদি এখানে কোনো মিস হয়েছে কিনা এটা দেখা দরকার। যদি মিস হয় তাহলে বুঝতে হবে যে আমি ভুল বলছি। আই এম শিওর যে ওই মেসেজের সমস্ত কিছু এখানে কভার করা আছে, বাট সিম্পল ফর্মে, শর্ট ফর্মে, এবং মানুষকে রিডার টাইম সেভ করে দিলেন। রিডার যদি বেশি সময় নেয়, লম্বা মেইল লেখার ভিতরে কোনো কৃতিত্ব নাই। তারপরে আমি আপনাদেরকে বলেছি যে ইউ নিড টু গ্রো ইউ অ্যাটিটিউড, অন্যের সম্পর্কে, অন্যের জায়গায় চিন্তা করতে, এটা বলে আদার সাইড অফ দ্য টেবিল। আপনি যখন নিজে হলে কি করতেন, হ্যাঁ, এই জিনিসটা মাথায় নিবেন। হ্যাঁ, যে একটা লোক হসপিটালে আছে, আপনার ফোন ধরছে না, আপনি পরবর্তী চিন্তা করতে হবে যে আপনি বিপদে থাকলে কি করতেন। হ্যাঁ, সো দিস ইজ ইম্পর্টেন্ট, ইউ অ্যাটিটিউড গ্রো করতে হবে, অন্যের জায়গায় নিজেকে রিপ্লেস করে দেখতে হবে যে অন্যকে যেটা বলছেন সেটা কতটুকু রাইট, কতটুকু রং। ইউ অ্যাটিটিউডের একটা সিম্পল এক্সাম্পল এখানে দেয়া আছে, সেটার ভিতরে ইন্টারেস্টিং হচ্ছে, যখন আপনাদেরকে এই জিনিসটা বলেই আজকের ক্লাসের শেষ করব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস বিজনেস কমিউনিকেশন মনে রাখবেন, যেটা হচ্ছে যখন আপনি কোনো কমিউনিকেশন করছেন, তখন যদি আপনি হচ্ছে কোনো গুড নিউজ দেন, ধরেন কেউ আপনার কাছে টাকা চাচ্ছে, একটা চিঠি লিখলো, একটা মেইল লিখলো, বা আপনি পাস করেছেন, সেই জায়গায় এসে আপনাকে এই রেজাল্টটা জানাবে, তখন যদি আপনি 10 লাইন ধরে খালি বিভিন্ন গল্প করে শেষে এসে বলেন যে আপনি পাস করেছেন বা আপনাকে টাকা ধার দিব অথবা আপনার প্রমোশন হয়েছে, তাহলে সে বিরক্ত হবে। অলওয়েজ নিয়ম হচ্ছে, ভালো গুড নিউজের ক্ষেত্রে বলা হয়েছে BIF, মানে বিগ আইডিয়া ফার্স্ট। হ্যাঁ, এটাকে বলা হয় বিগ আইডিয়া ফার্স্ট, যে মেইন কথা, মেইন মেসেজ অফ দ্য সেন্টেন্সেস অর মেইন মেসেজ অফ দ্য কমিউনিকেশন আগে জানাতে হবে। এটা কি কেউ বুঝেছেন যেটার অর্থ কি বলছি আমি, বিগ আইডিয়া ফার্স্ট? বুঝেছেন? জি স্যার, গুড নিউজ অলওয়েজ ফার্স্ট। হ্যাঁ, আর এটা কি বলছি, এটা বলছি হচ্ছে ম্যানেজিং নেগেটিভিটি। যদি কখনো নেগেটিভ কথা বলতে হয়, ধরেন আপনি সিম্পল, হ্যাঁ, ধরেন আপনি একটা লোককে, আপনার কলিগ, হ্যাঁ, আপনার সাথে কাজ করে হঠাৎ করে উনি হার্ট অ্যাটাক করলো। এখন আপনি তার ফোন থেকে বাসায় ফোন করলেন, অথবা তার বাসায় তার ওয়াইফ বা মাকে ফোন করলেন।
আপনি জানেন না যে তার মা বা তার ওয়াইফ বা তার বাবা বা তার ভাই অসুস্থ কিনা বা তারা কোনো বিপদে আছে কিনা। যদি ফোন করেই বলেন যে মিস্টার এক্স ইজ মাই কলিগ, ইজ ইউর হাজবেন্ড অর ইউর সান অর ইউর ব্রাদার অর এনিথিং, উনি হার্ট অ্যাটাক করছে, তাহলে ওই পাশে তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। সো আপনার উচিত হবে আগে সিচুয়েশন বোঝা, যে বলা যে আঙ্কেল আন্টি বা ভাই ভাবি যাই হোক, যে এরকম কি অবস্থা, কেমন আছেন, সেই একটু ডিসকাশন ছিল। আসলে মিস্টার এক্স ইজ মাই কলিগ, আপনি উনি আমাদের সাথে কাজ করে, তো উনি একটু ডিসকমফোর্ট ফিল করছে, ইজ ইট পসিবল টু কাম ইনটু অফিস, আর আমি ওনাকে নিয়ে বাসায় আসছি, অথবা একটু বোধহয় শারীরিকভাবে অসুবিধা বোধ করছে, ওনাকে একটু হসপিটাল নিচ্ছি। এই কথা বললে যা হবে, উনি নিশ্চয়ই হসপিটালে যাবে। কিন্তু যদি বলে যে উনি হার্ট অ্যাটাক করছে, অথবা যদি বলে উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, দেখবেন ওই পাশে আর একজনের কাউন্টার ঝামেলা হয়ে গেছে। সো এইখানে বলা হয় নেগেটিভ নিউজ দেওয়ার ক্ষেত্রে উই ক্যান ইউজ BILL, বিগ আইডিয়া লিটল লেটার। একটু পরে দিবেন, একবারে ধাম করে আপফ্রন্ট কথাটা বলে ফেলবেন না। অ্যাপ্রোচ হোয়াইল কমিউনিকেটিং নেগেটিভ মেসেজ। ঠিক আছে, এটা বোঝা গেছে কথাটা? স্যার বোঝা গেছে স্যার। আর এইটাই হচ্ছে লাস্ট স্লাইড। এটাই আমি এই পর্যন্ত ওয়েট করছিলাম, আরো হয়তো কয়েকটা স্লাইড আছে, বাট ওইগুলো ইম্পর্টেন্ট, একই জিনিস রিপিট করা আছে। সেটি হচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল রিসার্চ, আপনারা সার্চ করেন। এটা হচ্ছে যে গ্লোবালি অনেক বড় গবেষণা হয়েছে, সেখানে দেখা গেছে যে আপনি যা কথা বলছেন, হ্যাঁ, আপনার কথা যে ভার্বাল, হ্যাঁ, যে ভার্বাল ওয়ার্ড, মুখ দিয়ে যা বলছেন, এইটা আপনার কমিউনিকেশনের প্রভাব ফেলে হচ্ছে মাত্র 7%। ফাইন্ডিং বাই আলবার্টের একটা ফাইন্ডিং ছিল কি, ওয়েন ইউ কমিউনিকেট উই কনভে মিনিং অ্যাজ ফলোস। কি হয়, 38% থ্রু ইউর ফেসিয়ালস, আপনার ফেসিয়াল টোন, কি টোনে কথা বলছেন। একজন খুব সুন্দর করে যিনি কথা বলে, ওনার কথা শোনার জন্য সবাই এমনি বসে থাকে, সো মেসেজ দেওয়া ইজি হয়। সো ফেসিয়াল এক্সপ্রেশন এবং টোন। তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আপনি রেগে আছেন নাকি আপনি কেমন পোশাক পরে আছেন, আপনার ল্যাঙ্গুয়েজটা, আপনি কিভাবে কথা বলছেন, এই ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ ইজ 97%, আর 7% অনলি দ্য ওয়ার্ড, যেটা মুখে কথা বলেন। অনেকে মনে করে যে এটা অবিশ্বাস্য, বাট এটা বিশ্বাস্য। আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে এটা আপনি রিসার্চকে ভুল প্রমাণ করে দেখান যে ইট ইজ ডিফারেন্স। এবং আমি নিজে প্রথমে যখন এটা প্রথমবার দেখি IBR প্রফেসর সাইফ নোমান খান স্যারের ক্লাসে, আমি একটু অবাক হয়েছিলাম, বাট পরবর্তীকালে আমি অনেক ঘাটাঘাটি করেছি, আই ফাউন্ড দিস ইজ এ ট্রু, বিকজ আসলে বডি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে কমিউনিকেশনের একটা বড় মাধ্যম। সো ডিয়ার স্টুডেন্ট, আপনারা এখন যে কোনো কিছু শেয়ার করতে পারেন। আমি আজকে কিন্তু বেসিক কমিউনিকেশনের বিষয়গুলো নিয়ে আপনার সাথে ডিসকাস করলাম, হ্যাঁ, কিন্তু আমার একটা ইচ্ছা আছে যে আপনাদেরকে ওই যেমন অনেক বললো একজন যে হচ্ছে যে ইন্টারভিউ টিপস, এরকম কিছু আরো দু একটা সেশন নিব, বাট এখন না। এরপরে হয়তো কাজী এম আহমেদ, উনি খুব সিনিয়র প্রফেশনাল, IBA তে পড়ান, নর্সাতে পড়ান, ওনাকে দিয়ে দুইটা ক্লাস হবে। তারপরে ইন্টারভিউ টিপস এবং CV রাইটিং এর উপরে কিছু জিনিস থাকবে। আর আমি হয়তো আরো দুটো আগের সেশনে, আমি কিন্তু সেশনগুলোতে আগের 4-5টা সেশনে আমি কিন্তু কমিউনিকেশন স্কিলের এই দুটো সেশন নিয়ে শেষ করেছিলাম। এবার আপনারা যদি চান আমি ওই আরো কিছু জিনিসটা কাজ করব, বাট একটু পরে। এখন আমি নেক্সট ক্লাসগুলো আপনাদের IAS গুলো নিব। IAS এর হয়তো কয়েকটা কনজিকিউটিভ ক্লাস নিতে হবে, স্পেশালি ইম্পর্টেন্ট IAS গুলো, লাইক IAS 16, IAS 7, 8, 10, IAS 2, IAS 1 হয়ে গেছে, প্রয়োজনে IAS 1 একটু রিক্যাপ করে দিব। এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই উইল কন্টিনিউ দ্য IAS ক্লাস, এবং বিজনেস কমিউনিকেশনের ক্লাস অন্যরা নিবে। আর শেষের ক্লাসের 1-2টা ক্লাসে আমি কিছু চেষ্টা করব যে আপনাদের সাথে মাই থট প্রসেস শেয়ার করার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ ইউ আর এনকারেজড টু ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, কমেন্ট অর এনিথিং। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি স্যার একটা কোশ্চেন ছিল, একটা স্লাইডে দেখলাম স্যার KISS বা কিস বলছি আমরা, যেটা কিপ সিম্পল এন্ড স্যার স্টুপিড। জি স্যার, কিন্তু আমরা জানতাম স্যার, মানে যেটা আগে শুনেছি আর কি, সিম্পল এন্ড শর্ট। তো এখানে স্যার মানে স্টুপিড কথাটা কেন ব্যবহার হলো স্যার? স্টুপিড কেন ব্যবহার স্যার বলছি দুটোই ইউজ করে। আমি এখানে নিচে লিখছি, কিন্তু এখানে এই যে কিপ ইট শর্ট এন্ড সিম্পল। স্টুপিড কেন বলছি, এই কথাটাই বলে, কিন্তু শুড বি শর্ট, সিম্পল এন্ড ইজি। আমি স্টুপিড কথা কেন বলছি, হ্যাঁ, আপনি খেয়াল করেন, হ্যাঁ, আমি এখানে শর্ট, এখানে কিপ ইট সিম্পল এন্ড স্টুপিড কেন বলছি। স্টুপিড মানে হচ্ছে, এটার মিনিংটা আমি আপনাকে ক্লিয়ার করি।
ধরেন স্টুপিড কথা কিন্তু গালি না, আমরা কিন্তু গালি মনে করি, স্টুপিড মানে বোকা। সো আমি ধরেন আমি আমার ড্রাইভার, আমার অফিস কলিগ, ধরেন আমি একটা সহজ কাজ দিলাম, আমার অফিস কলিগকে বললাম যে তুমি নীলক্ষেতে যে আমার জন্য একটা লেসিকারের কমিউনিকেশন বই নিয়ে আসো। এখন আমি ধরে নিব যে সে প্রথমবারে সে ক্লিয়ারলি বুঝে নাই বা তার গ্যাপ থাকতে পারে, তখন আমি বলবো যে বলো তো আমি কি বলেছি। তখন সে রিপিট করবে যে স্যার আপনি বলেছেন যে নীলক্ষেতে যেতে হবে, নীলক্ষেত যেয়ে একটা লেসিকারের বই আনতে হবে। ইটস গুড, ফাইন এনাফ, যদি না হয় আপনি ঠিক করে দেন। সো আমি ধরে নিব যে আমি যাকে বলছি সে বোকা, মানে আমি বোকা বলছি না, তাকে আর্টিকুলেট করে বোকা বলছি। স্টুপিড মানে বোকা, বোকা মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমার কমিউনিকেশনের কাউন্টার পার্ট, আমি যে মেন্টাল ফিল্টারে আসি, আমি যে অস্থির, আমি যেমন ভাবে, যেমন ধরেন এই স্লাইডের অনেক জায়গা আছে আমি যদি বুঝতাম, এমন সিম্পল একটা, আমি আরেকটা উদাহরণ দিই, এটা আমি একটা সিম্পল, আপনাদেরকে স্টুপিড বলার উদ্দেশ্যে কথা বলবো না। এই যে গত কয়েকদিন ধরে আইএস ক্লাস হচ্ছে, আমাকে আপনাদেরই একজন লিখেছে স্যার যে আপনার ক্লাসের সুবিধা হচ্ছে যে আপনি একটু স্লো পড়ান, আপনি একটু বেশি এক্সাম্পল দেন, অন্যরাও ভালো পড়ায়, কিন্তু সমস্যা হচ্ছে একটু ফাস্ট যায়। এখন এখানে কিন্তু উনি ফার্স্ট যায়, এটা ওনার দোষ না, উনি কিন্তু অডিয়েন্সকে রিড করতে একটু হয়তো গ্যাপ হয়েছে। কি গ্যাপ হয়েছে? উনি মনে করেছে যে উনি হয়তো মোস্ট ট্যালেন্টেড, ধরেন যেই হোক এক্স ওয়াই জেড, যে উনি খুব ভালো মানে জিনিসটা বুঝতেছেন বা উনি নিজে খুব কনফিডেন্ট। সো আমি কনফিডেন্ট নট মিনিং দ্যাট যে আপনারাও কনফিডেন্ট আছেন, এই জন্য কথা। বাট এখানে কিন্তু যে আপনি যে এই কিস মেথডে যদি বলেন যে কিপ ইট সিম্পল এন্ড শর্ট, এটাও কোনো অসুবিধা নেই, অনেক জায়গায় এটাও পাবেন। আবার কিপ ইট সিম্পল এন্ড স্টুপিড, এটাও পাবেন, দুটো একই জিনিস, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? এনি কোশ্চেন? জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার, আমরা একটা স্লাইডে দেখলাম যে থিঙ্ক পজিটিভ, এখানে দুইটা গ্লাসের পাশাপাশি দুইটাই দেওয়া হয়েছে হ্যাঁ ছবি, একটা হচ্ছে নীল কালার, একটা লাল কালার। হ্যাঁ তো এই দুইটা আসলে মিনিংটা কি? হ্যাঁ জি স্যার, এই যেটা, এবং গ্লাসটা অর্ধেক অর্ধেক পূর্ণ আর কি। আচ্ছা, এইটা হচ্ছে অলওয়েজ দেখেন, আসলে ধরেন আমি যদি বলি যে আপনি সিএ পড়ছেন, হ্যাঁ সিএ পড়ে ধরেন জব করছেন, আপনি কোথায় জব করেন সাইদুল সাহেব, আপনি কোথায় করেন ভাই? আমি প্রতিষ্ঠানের নাম হচ্ছে টিএনটি মার্বেল এন্ড গ্রানাইট লিমিটেড। আচ্ছা, আপনি ওখানে ম্যানেজার হিসেবে আছেন তাই তো? জি জি স্যার। আচ্ছা, এখন দেখেন আপনি আপনি সিএ কোর্স কোয়ালিফাইড, সিএ পড়ছেন, আপনি ম্যানেজার হিসেবে একটা মার্বেল কোম্পানিতে আছেন, ভালো আছেন। সো দিস ইজ দিস পার্ট যে না, আমি আল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি চিন্তা করতেছেন আপনার স্কুলে যারা পড়তো, আপনার কলেজ যারা পড়তো, আপনার পাড়া মহল্লায় যারা আছে, আপনি সম্ভবত টাঙ্গাইলে আপনার বাড়ি, না? জি জি স্যার, হ্যাঁ। তো তো আপনি এই টাঙ্গাইলে আপনার সারাউন্ডিং, আপনার সাথে যারা স্কুলে পড়তো, ক্লাস 5 পাস করেছে, যারা ইন্টারমিডিয়েট পাস করছে, এসএসসি পাস করছে, প্রত্যেকে তো আপনার মতো এইটুকু আসতে পারেনি, পেরেছে না স্যার, হ্যাঁ। কিন্তু আমি শিওর যে আপনার দুই একজন কিন্তু আপনার থেকে ভালো করেছে, তাই না? হ্যাঁ ভালো করছে এরকম লোক আছে হ্যাঁ, না? আছে স্যার। আপনার সাথে যারা সিএ তে ভর্তি হয়েছিল দুই একজন কোয়ালিফাই করছে, এরকম দুই একজন হ্যাঁ ছিলেন না? জি স্যার, চিনি। এখন লাইফ একটাই, আপনি আসলে কিভাবে দেখবেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি পজিটিভলি দেখলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করবেন, আপনার গ্র্যাটিটিউড গ্রো করবে। আমি প্রায় কথাটা বলি, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, মানে ধন্যবাদ দেওয়ার, মানে নিজেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি জব করছি, জব আছে, হয়তো আমি সিএ কোয়ালিফাই করতে পারিনি, হয়তো আমি এখনো সিএফও হইতে পারিনি, স্টিল যা হয়েছে আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে এই পিকচারের মিনিং। আর আপনি যেটুকু পেয়েছেন এটা দেখতেছেন না, আপনি কি পান নাই। এখানে একটা চমৎকার গল্প বলি, আপনি ভালো একটা জিনিস মনে করে দিয়েছেন, গল্পটা ভুলে গিয়েছিলাম। আপনার কি কেউ 99 ক্লাবের, এটা এটা আপনার আজকের দিনের মানে সবচেয়ে ফ্যান্টাস্টিক লার্নিং হবে, হ্যাঁ সেটা হচ্ছে 99 ক্লাবের গল্প শুনেছেন আপনারা? 99 ক্লাব? না, আমি শুনি নাই স্যার। শুনেছিলাম স্যার। কে শুনেছে? কে? অনিক? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি আবারও না শোনার ভান করে মজা পান। হ্যাঁ, আমি বলেছিলাম না অন্য কোথাও শুনেছিলেন? স্যার আপনার থেকে শুনেছিলাম স্যার, এরকম স্যার একটা সেশন ইউটিউবে দেখছিলাম স্যার। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইউটিউবে আমি নিয়েছিলাম সেটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অনিক। সো আবারও শোনেন, আর যারা শুনেন তারা ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সো যেটা বলছিলাম ইন্টারেস্টিং হচ্ছে যে একদিন রাজা, একটা অঞ্চলের রাজা, উনি অত্যন্ত ধনী, স্বাভাবিকভাবে বলা বাহুল্য যে রাজার তো অনেক ধন সম্পদ থাকবে।
সমস্যা হচ্ছে প্রচুর ধন সম্পত্তি, কিন্তু রাজা রাতে ঘুম নেই, তার ফ্যামিলিতে গন্ডগোল, ছেলে মেয়ে কথা শুনে না, তার ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো যাচ্ছে না। তো রাজা প্রায়ই সারা রাত ঘুমাতে পারেন না। এরকম একটা নির্ঘুম রাত্রি কাটানোর পরে তার প্রধানমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন, চলো আমি রাজ্য ঘুরতে যাব। রাজা হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে এসে দাঁড়ালেন, যে বাসাটা দেখলেন যে বাসার টিনের ছাদ ফুটা এবং পাশে ওই যে বাঁশের দিয়ে বাসা বানানো এবং মানে ছনের বাড়ি, কিছু কিছু জায়গায় টিন দিয়েছে তাও ছিদ্র, পানি পড়ছে। ওই বাসার যে গৃহকর্তা বা বাচ্চাদের কারোর জামা ঠিক নেই, জামা ছেঁড়া, হ্যাঁ, তাদের খাবার নেই, কিন্তু তারা অত্যন্ত খুশি, আনন্দিত, এবং তারা প্রত্যেকের সাথে প্রত্যেকে হেসে মুখে কথা বলছে, খেলাধুলা করছে, মানে গল্প গুজব করছে। বাট দেখেই বোঝা যাচ্ছে তারা খুবই আলটা পুয়ার, তাদের টাকা পয়সা নাই। তখন রাজা বিরক্ত হয়ে মন্ত্রীকে বলল, আই এম ভেরি অ্যানয়েড, যে আমার আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে, আমি এত ধনী, এই রাজ্যের রাজা, আমি রাতে ঘুমাতে পারি না, আমার মানে সমস্যা, অথচ ওরা কত খুশি, এই খুশির কারণ কি এটা আমাকে জানাতে হবে। তখন মন্ত্রী বলছে যে, রাজা মহারাজ, যদি আপনাকে জানতে হয় যে এই খুশির রহস্য কি, এর কারণ হচ্ছে তারা 99 ক্লাবের মেম্বার না। তো রাজা অবাক হয়ে গেছে যে এরকম কথা তো কখনো শুনি নাই, যে 99 ক্লাব কি। তখন রাজা বলছে, তুমি কি উল্টাপাল্টা কথা বলো প্রায়শই, তুমি আমাকে বুঝাও যে 99 ক্লাব কি। তখন সে বলছে, রাজা আপনি 99 ক্লাব যদি বুঝতে চান তাহলে আপনাকে প্রপার একটা ডেমনস্ট্রেশন দিতে হবে, আর এই ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আপনাকে 99টা গোল্ড কয়েন দিতে হবে আর 3 মাস সময় দিতে হবে। তো রাজা বললো, ঠিক আছে, এত ইম্পর্টেন্ট লিসন আমি তোমাকে দিলাম। যেরকম চিন্তা সেভাবেই তারা কাজ করলো। তারা কি করলো, পরের দিন মন্ত্রী অত্যন্ত সকালে উঠে ওই গরিব কৃষকের বাসার দরজার সামনে একটা সুন্দর একটা বক্সে, একটা থলেতে 99টা গোল্ড কয়েন রেখে আসলো। কৃষক সকালে উঠে যখন হাল চাষে যাবে, উঠেই দেখে কয়েন, সে তো বিশ্বাস করতে পারছে না। তার ওয়াইফ, দুই বাচ্চাকে ডেকে তুলেছে, অস্থির অবস্থা, যারা বলছে যে কি অবস্থা। তো তারা ওইটা বক্সটা খুলে আনকাভার করে বস্তার কয়েনগুলো গোনা শুরু করলো। গুনে দেখলো যে সেখানে 99টা কয়েন। তখন এতক্ষণ তারা খুব খুশি ছিল যে 100 তার কয়েন পেয়েছে, যে কোনো কয়েনই পাক না কেন এমন। যখনই দেখলো 99টা, তখন কৃষক হঠাৎ করে একটু অবাক হওয়া শুরু করলো যে মানুষ তো 99টা দেয় না, দিলে তো 100 দিবে, অথবা 50, 10, 1, এরকম 99 দেওয়ার কথা না। যে দিয়েছে তার নিয়াত ছিল বোধহয় 100টাই, কিন্তু ভুলে একটা কম দিয়েছে। এই সে অস্থির হওয়া শুরু করলো যে কি ব্যাপার, দিতে চাইলো 100, দিল হচ্ছে 99, দিতে চাইলো 100, কেন 99 দিল। তার খুব বিরক্ত লাগা শুরু হলো, সে খুবই রেগে গেল যে কেমন কাজ হইলো, 100টা দেওয়ার কথা একটা কম দিয়ে দিল। যে যে দিতে চাইছে সে হয়তো 100টাই বলছে, বাট যে দিছে সে হয়তো একটা নিয়ে নিছে, এরকম চিন্তা করা শুরু করলো। তো আর মন খারাপ হয়েছে, তো সে এটাকে খুব সুন্দর করে প্যাক করে, তার তো কুড়ে ঘর, সে একটা জায়গায় লুকিয়ে রাখেছে। তো সে যখন ডেকে তার ওয়াইফ বাচ্চার সামনে এগুলো গোনাগুনি করছে, তখন তো সে বাচ্চারা দেখেছে। এরপর ওই লোক খুব কঠিন পরিশ্রম শুরু করছে, যেহেতু 99টা পেয়েছি, একটা ভুল করে দেয় নাই, সো আমাকে একটা অ্যাচিভ করতে হবে, আমাকে এটা 100 কয়েন পূরণ করতে হবে। 99টা কয়েন তো হতে পারে না, এটা ইম্পসিবল। যখন দিয়েছে 100টা, কোনো কারণে ভুল করেছে, যে দিয়েছে তাকে তো আমি এখন পাচ্ছি না, সো তার কাছ থেকে একটা নিতে পারছি না, সো আই হ্যাভ টু আর্ন দিস ওয়ান গোল্ড কয়েন। সো একজন কৃষকের জন্য একটা গোল্ড কয়েনের টাকা জোগাড় করা খুবই কঠিন। সে দিন রাত পরিশ্রম করতেছে এবং পাগলের মতো হয়ে গেছে একটা কয়েনের জন্য, সে গ্রিডি হয়ে গেছে। তখন তার ওয়াইফ একদিন চিন্তা করছে যে আমার হাজবেন্ড কত বোকা এবং খুবই সে সেলফিশ এবং গ্রিডি। সে 99টা কয়েন পেয়েছে, এটা খরচ না করে, এখান থেকে আমাদের লাইফ স্টাইল কোনো চেঞ্জ আসেনি, আমরা কিছু খেতে পাচ্ছি না। সে আরো আগের থেকে কঠিন হয়ে গেছে, খাবার একবেলা কমিয়ে দিয়েছে, তার কাজ হচ্ছে 100টা কয়েন ফিল আপ করতে হবে। তখন তার ওয়াইফ মানে একটু চালাকি করে ওখান থেকে 2টা কয়েন নিয়ে বাজারে গেছে, যে অনেক ধরনের খাবার টাবার কিনে এনেছে, তার কিছু জামা কাপড় কিনেছে, কিছু অলংকার কিনেছে, সো কিছু জিনিস কিনে সে ফেরত আসছে যথারীতি। এরপরে কৃষক বাসায় এসে প্রতিদিনই গুনে, ওই দিন গুনে দেখে যে 99টা কয়েনের জায়গায় 97 হয়ে গেছে। তার তো মেজাজ আরো খারাপ হয়ে গেছে, সে ডেকে ছেলে এবং ওয়াইফকে বকাঝকা শুরু করছে। ওয়াইফ বলে যে আমি এরকম এই কয়েনটা আমি ভেঙেছি। তখন তার ঝগড়াঝাটি শুরু হয়েছে, ওয়াইফের সাথে মারামারি হয়েছে, মন আরো খারাপ। সে বললো যে একটা কয়েন ইনকাম করতে আমার জীবন শেষ, এখন 3টা করতে হবে। সে আরো হার্ড ওয়ার্ক শুরু করেছে। পরে তার ছেলে একদিন দেখলো যে মা 2টা কয়েন খরচ করেছে, কিছু মারামারি হয়েছে, কিন্তু আলটিমেটলি তো মা অনেক
খাবার কিনতে পারছে, আমরা খেতে পেরেছি। সো আমার এই যে আরো 2টা কয়েন নিয়ে গেলে তো আমি এটা দিয়ে কিছু খেলনা কিনতে পারবো, কিছু খাবার কিনতে পারবো, চকলেট কিনতে পারবো। আশেপাশের বাচ্চারা কত খেলাধুলা করেন, সে আরো 2টা কয়েন ভেঙেছে। এরপরে সে এই কৃষক তো 3টা কেন 1টা কয়েনও আর্ন করতে পারেনি, বিকজ হিউজ কস্টলি। তখন সে আবারও রাতে যখন গুনতে গিয়েছে, গুনে এসে দেখে যে এখানে তখন হয়ে গেছে 95টা কয়েন। তার তো মেজাজ আরো খারাপ এবং যথারীতি মারামারি শুরু করছে, বাচ্চাকে মারে, ওয়াইফের সাথে ঝগড়াঝাটি, এটা নিয়ে অবস্থা খারাপ। তো তখন ওই মানে প্রধানমন্ত্রী রাজাকে নিয়ে আসছে, বলে রাজা দেখেন এবার এরা এতদিন ছিল সুখী মানুষ, এখন তারা 99 ক্লাবের মেম্বার। সো তাদের ভিতরে সুখ শান্তি কিভাবে নষ্ট হলো। এবার কি বুঝতে পেরেছেন যে এই লাল গ্লাসের অর্থ কি? আমাদের জি জি স্যার, জি স্যার, এটাই হচ্ছে 99 ক্লাবের সদস্য। এরা হচ্ছে 99, এরা এতটুকু পানি আছে এটা নিয়ে চিন্তা না করে এটুকু নেই ওই জন্য মন খারাপ, আর এর যা আছে এটা নিয়ে হ্যাপি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর গল্প। থ্যাংক ইউ। সো আমরা আজকের মতো ক্লাস শেষ করি। আর কোনো প্রশ্ন আছে? So thank you for being with me, and thank you for having me. Inshallah, we'll meet soon in next week with IS and IFRS classes, IS classes especially. So I wish your good health and well-being for the time being. Hope to meet you soon, inshallah. Sir, I request you, if you give at first your what topics or what number of IS we read it, and I think okay আমার মনে হয় I will present the IS2. IS1 তো বোধহয় হয়েছে না? জি স্যার, IS2 একটু পড়ে না? IS2 পড়ে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর বাই দা বাই, হ্যাভ ইউ পারচেজড দ্য বুক? আমার যে একটা বই আছে IS1, এটা কি কেউ কি নিয়েছেন? অলরেডি আই পারচেজড। না হইছে স্যার। যারা নিয়েছেন তাদের কি মনে হচ্ছে যে আপনারা যারা কিনেছেন ওই যে 99 ক্লাবের মতো একটু চিন্তা করতে হবে, কোনোভাবে তারা অরিজিনাল আইএস বইটা, ছোট ছোট লেখা, এত মোটা ভলিউমের বই, ওইটা একটু কারো যদি সংগ্রহ থাকে বা কোথাও পান, একটু কম্পেয়ার করে দেখেন যে এই বইটা করতে আমাদের কত পরিশ্রম করতে হয়েছে। অনেক সিম্পলিফাই করার চেষ্টা করেছি এবং এটা আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের সব মানে অনেক সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সবার টেবিলে আছে। ইউনিভার্সিটি আপনি নিশ্চয়ই জানেন যে 50টা বই আমাদের কাছ থেকে কিনে নিয়েছিল, পরে আরো 10টা বই কিনেছে। সো ইউনিভার্সিটি টিচাররা এই বইটা কিনেছে, আমরা করেছি নিজেদের জিনিস চিন্তা করে। আপনারা যদি কিনে এটা না পড়েন আমি খুব কষ্ট পাবো। এটা আপনারা পড়া শুরু করেন, দেখবেন যে যেভাবে সিম্পলিফাইড স্টাইলে লেখা আছে, এক্সাম্পল দিয়ে লেখা আছে, ইট ইজ ভেরি আন্ডারস্ট্যান্ড। সো আপনারা যাদের কাছে বই আছে তারা IS2টা একটু ওখানে দেখে রেখেন, আর যারা নাই তারা কাইন্ডলি একটু কালেক্ট করে নিন। So thank you for your patience sharing. Assalamu alaikum. Good evening. Assalamu alaikum sir. Assalamu alaikum sir. Assalamu alaikum. Good night. Assalamu alaikum. Assalamu alaikum.